যেখানে আমাদের টপিক টাইটেল হচ্ছে ম্যানেজিং ডেটা রিসোর্সেস। ডেটা রিসোর্স ম্যানেজ করা। এখন ডেটা রিসোর্স কোনগুলো বলতে পারো কম্পিউটারের রেসপেক্টে? ডেটা রিসোর্স কোনটা? তাহলে আমরা ডেটাগুলোকে রিসোর্স বলতেছি এই কারণে যে ডেটার উপর বেস করেই কিন্তু আসলে ইনফরমেশনগুলো জেনারেট হয়, তাই না? আমরা প্রথম দিকে লেকচারে বলছিলাম যে আসলে কম্পিউটারের রেসপেক্টে ইনপুটে যেটা দেই দ্যাট ইজ ডেটা, আর ওই ডেটার উপরে বেস করেই কিন্তু কম্পিউটার আমাকে আউটপুট বা ইনফরমেশনগুলো প্রোভাইড করে। তাহলে সেই ক্ষেত্রে কম্পিউটারে অবশ্যই আমাকে কী করতে হবে? ডেটাগুলোকে ইফেক্টিভলি ম্যানেজ করতে হবে, ডেটাগুলোকে স্টোর করতে হবে প্রপারলি, যাতে এটা লস না হয়ে যায়, অথবা ডিফারেন্ট ওয়েতে এটাকে ম্যানেজ করতে হবে, এটাকে ম্যানিপুলেট করতে হবে, এটা থেকে ইনফরমেশনগুলো স্ট্যাক করতে হবে। তাহলে এই যে কাজগুলো আছে এটাই হচ্ছে ডেটা রিসোর্স ম্যানেজমেন্ট, যে ডেটাগুলোকে আমরা কীভাবে ইফেক্টিভলি ম্যানেজ করতে পারি কম্পিউটারে। এখন দেখো কমনলি একটা টার্মের নাম সবাই তো শুনছো, ডেটাবেস। এটা শুনছো না, ডেটাবেস এই কথাটা? জি স্যার, ডেটাবেস কথাটা শুনছি। হ্যাঁ, তাহলে ডেটাবেস আমরা ডিফারেন্ট পারপাসে ইউজ করি। আমরা হয়তো বলি যে আমাদের স্টুডেন্ট ডেটাবেস। স্টুডেন্ট ডেটাবেস মানে হচ্ছে স্টুডেন্টের ডেটা যেখানে স্টোর করা থাকে। তাহলে প্রত্যেকটা ইউনিভার্সিটির কাছে একটা ডেটাবেস আছে, ওটা হচ্ছে ওই ইউনিভার্সিটির যে স্টুডেন্টরা আছে তাদের ইনফরমেশন স্টোর করার জন্য। স্টুডেন্ট কারা কারা তাদের স্টুডেন্ট, তা তুমি যখন ভর্তি হও তখন কিছু ইনফরমেশন দাও ইউনিভার্সিটিকে, এবং ওই ইনফরমেশনগুলো কী করে তাদের ডেটাবেসে স্টোর করে, যে এই স্টুডেন্টের প্রিভিয়াস রেকর্ডগুলো কীরকম, তার রেজাল্ট কীরকম ছিল, এবং এখানে ভর্তি হওয়ার পর সে কতগুলো সেমিস্টার কমপ্লিট করলো, কোন সেমিস্টারে কী পরিমাণ তার অ্যাচিভমেন্ট হলো, সবগুলো কিন্তু কম্পিউটারে স্টোর করতে হবে। আদারওয়াইজ কিন্তু এন্ড অফ দ্য ডিগ্রি তোমাকে কিন্তু আমরা সার্টিফিকেট দিতে পারবো না, তাই না? তাহলে সমস্ত ইনফরমেশনগুলো ডে টু ডে আমাদের কী করতে হবে? এখানে স্টোর করে রাখতে হবে, যাতে তোমার প্রত্যেকটা সেগমেন্টের ইনফরমেশন আমাদের কাছে থাকে, এবং ওটার উপরে বেস করেই তোমার কিন্তু ফাইনালি একটা গ্রেড দেওয়া হবে, যেটা হচ্ছে তোমার যখন আফটার 4 ইয়ার যখন বের হয়ে যাবা তখন তোমাকে একটা গ্রেড দেওয়া হবে, এটা তোমার সিজিপিএ, যেটা ইউজ করে তুমি হয়তো সামনের হায়ার স্টাডিতে বা অন্য কোনো কাজে করবা। তাহলে ডেটাগুলোকে ইফেক্টিভলি ম্যানেজ করার জন্য আমাদের ডেটাবেস এই টার্মটা ইউজ হয়। অথবা আমরা ভোটার ডেটাবেসের কথা জানি কমনলি। ভোটার ডেটাবেস আমাদের খুব বড় একটা ডেটাবেস, তাই না? যেখানে হয়তো আহ, কয়েক কোটি ভোটারের ইনফরমেশন স্টোর করা আছে। আগে যেটা আমাদের ম্যানুয়ালি ছিল, এখন সেটা কি হচ্ছে আমাদের কম্পিউটারের ডেটাবেসে আমাদের স্টোর করা আছে। ফলে কি হচ্ছে, তুমি যদি তোমার ইনফরমেশন জানতে চাও বা ইনফরমেশন মডিফাই করতে চাও, সেক্ষেত্রে যদি সংশ্লিষ্ট ওই অফিসে যেয়ে যদি বলো যে আমার ইনফরমেশন আমি চেঞ্জ করতে চাই, খুব ইজিলি সে কিন্তু এটা ফাইন্ড আউট করতে পারবে, তাই না? যে তুমি আসলেই ভোটার কিনা, তোমার ইনফরমেশন এখানে আছে কিনা, বোঝা যাচ্ছে কিনা? তাহলে খুব ইজিলি আমরা ডেটাবেজের মাধ্যমে ডেটাগুলোকে ম্যানেজ করতে পারবো। তাহলে আমাদের এই টপিকের মেইন ফোকাসই হচ্ছে কীভাবে ডেটাগুলোকে ম্যানেজ করবো ইউজিং ডেটাবেস। তাহলে ডেটাবেস হচ্ছে এখানে আমাদের দেখার মেইন বিষয়। তাহলে এটা একটা কম্পিউটারের খুব ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন, যে কীভাবে আমরা ডেটাবেসে ডেটাগুলো স্টোর করি এবং এটাকে ইফেক্টিভলি ম্যানেজ করি। তাহলে আমরা যদি নিচের দিকে যাই, আমাদের জাস্ট ফান্ডামেন্টাল কিছু ইনফরমেশন দেওয়া আছে। দেখো এগুলো আমরা জানি যদিও, তবে ডেটাবেসের রেসপেক্ট আমরা আবার একটু আলোচনা করতেছি। দেখো ডেটা এবং ইনফরমেশন দুইটা টার্ম কম্পিউটারের রেসপেক্টে খুবই ইম্পর্টেন্ট, কেননা কম্পিউটার আসলে এগুলো নিয়েই কাজ করে। কম্পিউটারের কাজই হচ্ছে ডেটা নেওয়া এবং ডেটার উপর বেস করে ইনফরমেশন জেনারেট করা। তাহলে দুইটা টার্মের ডেফিনেশন এখানে বলা আছে খুব সিম্পল, যে একটা হচ্ছে র মেটেরিয়ালস, যেটা আমরা কম্পিউটারকে ইনফরমেশন বা ইনপুট আকারে দেই, এবং ওটার ভিতরেই কি আসলে ইনফরমেশনগুলো লুকায়িত থাকে, তাই তো? ওটার ভিতরে হাইট থাকে ইনফরমেশনে, যেটা হয়তো আমি অ্যাজ এ জেনারেল ইউজার আমি প্রসেস করতে পারি না, বা প্রসেস করতে অনেক সময় লাগে। কিন্তু কম্পিউটার ইউজ করে যেহেতু আমরা হিউজ অ্যামাউন্ট অফ ডেটা প্রসেস করতে পারি, সেক্ষেত্রে কম্পিউটার কী করতে পারে, আমি যত ডেটা দিয়ে দিব সেগুলোকে প্রসেস করে ওখান থেকে অ্যাকজ্যাক্ট ইনফরমেশনটা বের করে নিয়ে আসবে। সাপোজ এরকম যদি হয়, একটা ইউনিভার্সিটিতে কয়েক লাখ স্টুডেন্ট আছে, সাপোজ এরকম চিন্তা করো, একটা ইউনিভার্সিটিতে কয়েক লাখ স্টুডেন্ট আছে। এখন যদি ইউনিভার্সিটি জানতে চায় যে সবচেয়ে মানে হাইয়েস্ট রেজাল্ট বা হাইয়েস্ট মার্কস পেয়েছে কোন স্টুডেন্ট, পার্টিকুলার একটি স্টুডেন্টকে জানতে চায় যে হচ্ছে এই পার্টিকুলার সেমিস্টারে সবচেয়ে হাইয়েস্ট মার্ক পেয়েছে, তাহলে সেক্ষেত্রে কি জানতে পারবে কিনা? যদি ইনফরমেশনগুলো তার কাছে ডেটাবেজে স্টোর করা থাকে, জাস্ট কয়েকটা ক্লিক করেই সে জানতে পারবে যে আসলে হাইয়েস্ট মার্কের স্টুডেন্ট কে। অথবা আমাদের যে ভোটার ডেটাবেজ আছে, আমি যে জানতে চাই যে সবচেয়ে কম বয়সী ভোটার কে, অথবা সবচেয়ে বেশি বয়সের ভোটার কে, যে সবচেয়ে বেশি বয়স ওই ভোটার লিস্টে কে কিন্তু আছে। স্যার, ভোটারদের ক্ষেত্রে তো সবচেয়ে কম বয়সী ভোটারকে এটা তো মানে পাওয়াটা সহজ না, কারণ আমি তো 4 বছর পর পর মানে ভোটার করে না। না, সেক্ষেত্রে ওই যে লিস্টে যে ইনফরমেশন দেওয়া আছে ওটার উপর বেস করে, মানে তোমার ডেট অফ বার্থকে সে যদি কম্পেয়ার করে, সেক্ষেত্রে সবচেয়ে মানে 18 বছর হলেই তো আমরা ভোটার হতে পারি, তাই না? আমাদের যে রুলস। জি স্যার। তাহলে সেক্ষেত্রে যদি কেউ হয় যে 18 বছর হয়েছে, ওই সাথে সাথেই সে ভোটার হয়ে গেছে, আবার কেউ দেখো 18 বছরে 19 বছরে ভোটার হচ্ছে, অথবা 18 বছর 6 মাসে ভোটার হচ্ছে, বোঝা যাচ্ছে?
মানে আমি যে ও আচ্ছা ইনফরমেশনগুলো আচ্ছা, জি কম্পিউটারকে স্টোর স্যার করতেছি বুঝছি। ওটার উপরে বেস করে সে কি করতে পারে, ফাইন্ড আউট করতে পারে যে আসলে সবচেয়ে কম বয়স্কার। ওটা আমাদের ডেট অফ বার্থ এবং আজকের কারেন্ট ডেট দুইটাকে কম্পেয়ার করে সে বের করবে যে সবচেয়ে কম বয়স্ককে। বোঝা যাচ্ছে কি? তাহলে জি স্যার আচ্ছা, তাহলে বুঝতে যে পারছি। ডেটাগুলো স্টোর করা আছে তার উপরে বেস করে আমরা বের করতে পারি যে সবচেয়ে কম বয়স কার আছে, অথবা সবচেয়ে বেশি বয়স্ক ভোটারকে। হতে পারে যে কারো বয়স 125 বছর, সে হয়তো এখনো জীবিত আছে, সেখানে সেও তো ভোটার, তাই না? তাহলে ভোটারের তো আপার লিমিট বলতে কিছু নাই। স্যার কেউ যদি মারা যায়, হুম হ্যাঁ, হুম হুম, বল। তাহলে মানে মানে যারা ভোটার মানে ওই কেন্দ্রটাতে কিভাবে জানবে যে এই মানুষটা মারা গেছে? আর সেই ক্ষেত্রে মারা গেলে যেটা হয়, আমাদের কিন্তু আবার কিছু ডকুমেন্টস লাগে, তাই না? কিছু ডকুমেন্টস হ্যাঁ, সাবমিট করতে ডেথ হয়, যেমন সার্টিফিকেট ডেথ এগুলা সার্টিফিকেট লাগে। বা ডিফারেন্ট কিছু। তাহলে ওই ক্ষেত্রে কি হচ্ছে, একটা রেসপন্সিবিলিটি তোমাদের বা ফ্যামিলি মেম্বারদের, যারা ফ্যামিলি মেম্বার ওই ওই পার্টিকুলার পার্সনের, তাদের উচিত যে এটা আসলে জানানো যে আমাদের উনি মারা গেছে, তার মানে ওনার ইনফরমেশনটা এখান থেকে বাদ দেওয়ার জন্য। এখন হয় কি, আমাদের দেশে অনেক সময় কি আমরা এগুলো মানে মেনটেন করি না ঠিক মতো, ফলে কি হচ্ছে যে একজন মারা গেছে আর তার। স্যার সবাই তো জানেও না হুম হুম। যে এরকম দিতে হয়। হ্যাঁ সেইটাই, তার মানে কি হচ্ছে যে আমরা যেহেতু এগুলো আপডেট করি না, অনেক সময় দেখা যায় যে মারা গেছে অনেক বছর হয়ে গেছে কিন্তু তারটা এখনো ভোটার লিস্টে আছে, ফলে কি হচ্ছে তার নামে ভোটও হচ্ছে বা ডিফারেন্ট হইতে যা কিছু হচ্ছে। তার মানে সব কিছু তো আসলে আমরা ওইভাবে মেনটেন করি না, কিন্তু যদি প্রপারলি মেনটেন করা হতো এগুলো, যখন এক ডেথ সার্টিফিকেট সাবমিট করবে বা ডেথ সার্টিফিকেট যখন ইস্যু করবে, তখনই কিন্তু এগুলোকে অটোমেটিক ম্যানেজ হয়ে যাওয়ার কথা, তাই না? যেখান জি স্যার যেখান থেকে ডেথ সার্টিফিকেট বুঝতে ইস্যু করবে পারছি। ওখান থেকেই করা উচিত কি, আর সাথে সাথে কি ওই ইনফরমেশনগুলো সব আপডেট করে দেওয়া উচিত, যে যেখানে যেখানে তার ইনফরমেশন আছে সেখানে এটা আপডেট হয়ে যাবে যে সে মারা গেছে, তাই তো? ফলে কি হচ্ছে যে সব কিন্তু সব স্যার জায়গায়। ওই তো কেউ মারা গেলে আর মানে এত জায়গায় ঘুরবে কে, এই জিনিসটার জন্য আর কি অনেকেই করে হ্যাঁ, না। না সেটা আমাদের আসলে করা উচিত না, এটা আসলে উচিত যে যেখান থেকে সার্টিফিকেট ইস্যু করে ওদের কাছে এই ধরনের পারমিশন দিয়ে দেওয়া উচিত নির্বাচন কমিশন থেকে, যে আসলে তারা ওখান থেকে আপডেট ইনফরমেশন দিতে পারবে যে এই ইনফরমেশনটা আপডেট হচ্ছে। বোঝা যাচ্ছে কি? তাহলে ওরা তো গভর্নমেন্ট জি স্যার অথরিটি, বুঝতে তাদের যদি পারছি। এরকম পারমিশন দিয়ে দেয় যে একজন মারা গেলে তাকে ওখানে তাকে জাস্ট ওই একটা পার্টিকুলার ঘরে টিক দিয়ে দিবে যে সে মারা গেছে, অটোমেটিক কী হবে ওটা সিস্টেমে আপডেট করে নেবে। তাহলে এগুলো সবই করা যায়, কিন্তু হয়তো আমরা ওভাবে অভ্যস্ত না বা আমরা করতেছি না বিদায়, ঠিক আছে? তাহলে সফটওয়্যার বা কম্পিউটার ইউজ করে আমরা এই ধরনের কাজ সবই করতে পারি, যেটা অনলাইনে যদি আমরা এটা চিন্তা করি যে অনলাইনে সে বাসায় বসেই ইনফরমেশন আপডেট করে দিল। বোঝা যাচ্ছে তা? তাহলে তুমি যদি তোমার ইনফরমেশন আপডেট করে দাও ঘরে বসেই, তাহলে তুমি যদি তোমার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে তোমার হয়তো অ্যাড্রেস চেঞ্জ করতে চাও, তাহলে অ্যাড্রেস চেঞ্জ করতে গেলে আমাদের দেশে দেখো কত রকম প্রবলেম হয়, তাই না? আমাকে অনেকগুলো অফিসে দৌড়াদৌড়ি করতে হয় অ্যাড্রেস চেঞ্জ করার জন্য। এখন এটা যদি আমাকে আমার বাসায় বসেই তৈরি মানে করার মতো অপশন থাকতো, সেক্ষেত্রে কিন্তু ইজিলি সবাই করতো এটা। তাহলে এই ছিল ব্যাপার, আসলে আমরা চাইলে এগুলোকে খুব ইজিলি ম্যানেজ করতে পারি। তাহলে দুইটা টার্ম ছিল, ডেটা এবং ইনফরমেশন। ডেটা হচ্ছে র মেটেরিয়ালস যেটা আমরা কম্পিউটারকে ইনপুট দিব, এবং ওই ইনপুটের উপর বেস করে কম্পিউটার যে রেজাল্ট বা সামারি আউটপুট দিবে সেটাকে আমরা বলবো ইনফরমেশন। এখন যদি নেক্সট আমরা টার্মে আসি, এখন কম্পিউটার কীভাবে ডেটাগুলো স্টোর করে। একটা কম্পিউটার যখন ডেটা স্টোর করে তখন একটা হায়ারার্কি ফলো করে, তাকে হায়ারার্কি নামে একটা টার্ম বলা আছে। হায়ারার্কি মানে হচ্ছে কি, যে আসলে কার পরে কে, তাই না? স্টোর করে কীভাবে, স্টোর করার একটা সিকোয়েন্স আছে। তাহলে তুমি যদি চিন্তা করো, সাপোজ একটা অর্গানাইজেশনে কি থাকে, একজন চেয়ারম্যান থাকে, তার আন্ডারে কিছু ম্যানেজিং ডিরেক্টর থাকে, তার আন্ডারে কিছু ম্যানেজার থাকে, তার আন্ডারে কিছু এমপ্লয়ি থাকে, তাই না? একটা অর্গানাইজেশন যদি চিন্তা করো, এরকম অনেকগুলো জি স্যার। ডিভিশন থাকে না, যে কার আন্ডারে কে। তাহলে একইভাবে যখন কম্পিউটার ডেটাগুলো স্টোর করে তখন একটা হায়ারার্কি এরকম মেনটেন করে যে কীভাবে ডেটাগুলো স্টোর করবে। তাহলে স্টোর করার ক্ষেত্রে সেটা কি হবে যদি আমরা একটু দেখি, আমরা একটা গ্রাফিক্স দেখি নিচের দিকে, তাহলে এটা ইনফরমেশনটা বুঝতে তোমাদের সুবিধা হবে। দেখো খুব সিম্পলি এখানে একটা ডকুমেন্টের ফরম্যাট দেওয়া আছে। আমরা যখন একটা ডকুমেন্ট লিখি, সাপোজ ইংলিশে আমি একটা এসে লিখতে বললো আমাকে, ইংলিশে যদি আমি একটা এসে লিখি, এসে লেখার জন্য কি আছে, একটা এসে মানে কি একটা ডকুমেন্ট চিন্তা করতে পারি। মাইক্রোসফট ওয়ার্ডে একটা ডকুমেন্ট লিখলাম যেখানে একটা এসে লেখা আছে কোনো একটা পার্টিকুলার বিষয় সম্পর্কে, যেটা সাপোজ চিন্তা করে এরকম আমার এখানে বলা আছে সফটওয়্যার রিকোয়ার্ড টু রান দ্য হার্ডওয়্যার, এরকম একটা কিছু বলা আছে। দ্যাট ইজ আমার ডকুমেন্ট। এখন একটা ডকুমেন্ট আসলে কি অনেকগুলো প্যারাগ্রাফ দিয়ে তৈরি হয় না? তুমি একটা এসে লিখতে চাও কোনো একটা পার্টিকুলার বিষয়ে, একটা এসেতে কি থাকে, অনেকগুলো প্যারাগ্রাফ থাকে না? একটু বলো তো। জি স্যার অনেকগুলা প্যারা তাহলে থাকে। অনেকগুলো প্যারাগ্রাফ মিলে কিন্তু একটা এসে হচ্ছে। একইভাবে একটা প্যারাগ্রাফ যদি চিন্তা করো, একটা প্যারাগ্রাফের ভিতরে কি অনেকগুলো সেন্টেন্স আছে না আসলে? তাহলে অনেকগুলো জি সেন্টেন্স স্যার মিলে একটা অনেকগুলা প্যারাগ্রাফ লাগে। হচ্ছে। একইভাবে একটা জি স্যার সেন্টেন্সের ভিতরে কি আছে, অনেকগুলো ওয়ার্ড আছে, অনেকগুলো ওয়ার্ড আছে। এবং ওয়ার্ডের ভিতরে কি অনেকগুলো লেটার আছে। তাহলে একটা এসে লিখতে জি গেলে স্যার আমাকে প্রথমে কি লাগবে, লেটার জানা লাগবে,
দেন লেটার লেটার দিয়ে ওয়ার্ড মেক করা ওয়ার্ড জানতে হবে, দেন ওটা দিয়ে সেন্টেন্স মেক করা জানতে হবে, দেন প্যারাগ্রাফ মেকিং জানতে হবে, এবং লাস্টে আমি কি করতে পারবো, অনেকগুলো প্যারাগ্রাফ যদি লিখতে পারি এসে। তাহলে আমি একটা এসে লিখতে পারবো। তাহলে এই হচ্ছে আসলে ডকুমেন্ট বা এসে লেখার হায়ারার্কি, যে মানে ডকুমেন্টটা কিভাবে তৈরি হবে। লেটার থাকবে, লেটারগুলো কম্বাইন হয়ে ওয়ার্ড হবে, ওয়ার্ডগুলো কম্বাইন হয়ে সেন্টেন্স হবে, সেন্টেন্সগুলো কম্বাইন হয়ে প্যারাগ্রাফ হবে, এবং প্যারাগ্রাফগুলো কম্বাইন হয়ে আমার এসেটা হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে নর্মাল রাইটিংয়ের হায়ারার্কি। কিন্তু আমরা যদি কম্পিউটারের রেসপেক্টে চিন্তা করি যে কম্পিউটার কিভাবে এই কাজটা করে, একটু দেখো এখানে নেক্সট টার্মটা দেওয়া আছে, দেখা যাচ্ছে এটা। জি স্যার। তাহলে এটা হচ্ছে কম্পিউটার ডেটা স্টোর করার হায়ারার্কি, যে কম্পিউটার কিভাবে স্টোর করে। একদম নিচে দেখো বিট নামে একটা টার্ম বলা আছে, বিট। বিটের ফুল ফর্ম হচ্ছে বাইনারি ডিজিট, তোমরা এটা নিয়ে পরিচিত, আমরা বাইনারি লেকচারে দেখেছিলাম তাই না, বিট বা বাইনারি ডিজিট। এবং বলছিলাম যে কম্পিউটারগুলো আসলে বাইনারি ডিজিট নিয়ে কাজ করে। তাহলে ইন্টারনালি কম্পিউটারগুলো বাইনারি ডিজিট বা ডিজিটাল ডেটা নিয়ে কাজ করে। সেক্ষেত্রে একটা কম্পিউটার সর্বনিম্ন যে ডেটাটা রাখতে পারে সেটা হচ্ছে বিট বা বাইনারি ডিজিট, যেটা হতে পারে কি 0 বা 1। তাহলে বিট মানেই ছিল 0 অথবা 1। এখন অনেকগুলো বিট মিলে একটা বাইট হয়। কতগুলো বিটে বাইট হয় এটা কি মনে আছে কারো? জি স্যার 8টা। তাহলে 8টা বিট মিলে একটা স্যার বাইট হয়। 64 না স্যার? ও আচ্ছা স্যার, 8টা স্যার। 8 বিটে 1 বাইট। তাহলে এখানে দেখো বিট মানে বলা আছে এখানে 0 অথবা 1, যে কোনো কিছু হতে পারে। এখন দেখো এরকম যে 8টা 0 1 একত্র করি আমরা, তাহলে কি আছে 1 বাইট বলতে পারি। 8টা 0 1 যদি একত্র করি দ্যাট ইজ এ বাইট। এবং একটা বাইট দিয়ে কি করে, আসলে একটা বাইট দিয়ে একটা পার্টিকুলার লেটারকে লেখা যায়। তাহলে সাপোজ এ লেখার জন্য এটা সাপোজ তার বাইটের সিকোয়েন্স, মানে বিটগুলো এখানে এরকম। আমরা কি এসকি কোডের কথা বলছিলাম, মনে আছে? ASCII, আমেরিকান স্ট্যান্ডার্ড জি কোড ফর স্যার। ইনফরমেশন ইন্টারচেঞ্জ। জি স্যার। তাহলে সেইখানে আমরা কি করি, প্রত্যেকটা লেটারকে একটা করে বাইটে আমরা দেখি, তাই না? সেক্ষেত্রে আমরা যে ক্যাপিটাল এ বলছিলাম, এটার জন্য বলছিলাম 65, মনে পড়ে কিনা দেখো 65। এবং 65কে যদি আমরা বাইনারিতে কনভার্ট করি তাহলে আমরা এরকম একটা বিটের সিকোয়েন্স পাবো, 0 1 0 0 0 0 0 1। এটা হচ্ছে আমার 65 এর বাইনারি নাম্বার। তার মানে হচ্ছে অনেকগুলো বিট মিলে একটা বাইট হচ্ছে। তাহলে একদম লোয়েস্ট লেভেলে আছে বিট, এবং বিটের পরবর্তী ধাপটা হচ্ছে তারপরে বাইট। বাইট। বাইটের পরে দেখো বলা আছে ফিল্ড। ফিল্ড মানে হচ্ছে ডেটা আইটেম। এখন আমি যদি আমার নাম লিখতে চাই, দেখো আমার নামে কিন্তু অনেকগুলো স্পেসিফিক ক্যারেক্টার আছে, তাই না? একটা তোমার নাম লিখতে গেলে কি তোমার নামে অনেকগুলো লেটার দিয়ে লিখতে হয় না নামটা? তাহলে জি স্যার। এক একটা লেটার লেখার জন্য আমাকে কি 1 বাইট করে জায়গা লাগতেছে। এই যেমন এ লিখতে 1 বাইট, এস লিখতে 1 বাইট, আবার স্মল এ এটার জন্য 1 বাইট, ডি এর জন্য 1 বাইট। তার মানে এখানে এটা লিখতে কি 4 বাইট জায়গা লাগবে। এই আসাদ লিখতেছি আমি, আসাদের জন্য 4 বাইট জায়গা লাগবে। এবং 4 বাইট মিলে কি হচ্ছে, একটা স্পেসিফিক ডেটা মিন করছে। তাহলে আসাদ কি একজনের নাম। তাহলে ফিল্ড মানে হচ্ছে একটা ডেটা আইটেম, সেটা কারো নাম হতে পারে, কারো ফোন নাম্বার হতে পারে, কারো অ্যাড্রেস হতে পারে, কারো জেন্ডার হতে পারে। তাহলে একটা ফিল্ডকে রিপ্রেজেন্ট করার জন্য আমাদের কি অনেকগুলো বাইট লাগে কিনা, এটা বোঝা যায় কিনা, যে একটা ফিল্ড তৈরি করতে গেলে আমাকে অনেকগুলো বাইট লাগে। তাহলে প্রথমে ছিল বিট, অনেকগুলো বিট মিলে হচ্ছে একটা বাইট, এবং অনেকগুলো বাইট মিলে একটা ফিল্ড তৈরি হয়। এটুকু ক্লিয়ার? একটু বলো তো। জি স্যার। একইভাবে দেখো ফিল্ডের পরের আইটেমটা বলা আছে রেকর্ড। তাহলে রেকর্ড মানে কি, অনেকগুলো রিলেটেড ফিল্ড, অনেকগুলো রিলেটেড ফিল্ড মিলে হচ্ছে একটা রেকর্ড। এখন আমি যদি তোমার রেকর্ড বলতে চাই, সেক্ষেত্রে কি তোমার নাম থাকবে ওইখানে, তুমি কোন সেমিস্টারে পড়ো সেই ইনফরমেশন থাকবে, তোমার আইডি নাম্বার থাকবে, এবং তোমার হয়তো কতগুলো তোমার সিজিপিএ কত সেটা থাকবে, যদি এটা আমি রাখতে চাই। বোঝা যাচ্ছে কি? রেকর্ড মানে হচ্ছে একটা পার্টিকুলার পার্সনের ইনফরমেশন। তাহলে সিম্পলি যে ফিল্ড মানে কি, শুধু একটা নাম, অথবা শুধু একটা অ্যাড্রেস, অথবা শুধু একটা মোবাইল নাম্বার। কিন্তু এটা যখন আমি একটা কমপ্লিট সেন্স বোঝাইতে যাব, দেখো সেক্ষেত্রে এটাকে আমরা রেকর্ড বলতে পারি। কি হচ্ছে দেখো, নাম হচ্ছে আসাদ, তার কোর্স হচ্ছে এই কোর্সে সে পড়তেছে, এবং তার গ্রেড কত A+। তাহলে দ্যাট ইজ এ রেকর্ড। বোঝা যাচ্ছে কি? তাহলে তোমাদের রেসপেক্টে sir. আমি যখন অ্যাটেন্ডেন্সগুলো নেই, সেক্ষেত্রে প্রত্যেকের কিন্তু একটা অ্যাটেন্ডেন্স রেকর্ড আছে, যে তোমার আইডি নাম্বার কত, তোমার নাম কি, এবং তুমি কোন কোন ডেটে প্রেজেন্ট থাকতেছো, এটাকে আমরা অ্যাটেন্ডেন্স রেকর্ডে রাখি না? তাহলে রেকর্ড জি মানে হচ্ছে স্যার। একজন পার্সনের ইনফরমেশন। দেখো দ্যাট ইজ এ রেকর্ড। এখন রেকর্ডের পরবর্তী ধাপটা যদি খেয়াল করো, এখানে বলা আছে ফাইল। ফাইল মানে কি দেখো, কালেকশন অফ রেকর্ড, অনেকগুলো রেকর্ডের কম্বিনেশন। দেখো এই যে এখানে আসাদ নামে একটা স্টুডেন্টের কথা বলা আছে, ফয়সাল, টিটু, এই 3 জন, বা এরকম কি 3 জন না হয় 30 জন থাকতে পারে, বা 50 জন থাকতে পারে। তাহলে মাল্টিপল রেকর্ডকে যখন আমরা কম্বাইন করি তখন সেটাকে আমরা বলি ফাইল। তাহলে ফাইল মানে হচ্ছে কালেকশন অফ রেকর্ড। স্যার ফাইল কিন্তু টেবিলও বলা হয়। হ্যাঁ, ফাইলকে এই রেসপেক্টে টেবিলও বলতে পারি আমরা, মানে ফাইল বা টেবিল সিনোনিম হিসেবে ইউজ করতে পারি। ঠিক আছে?
তাহলে আমরা যে অ্যাটেন্ডেন্স ফাইল বলি, অ্যাটেন্ডেন্স ফাইলের ভিতরে কি থাকে, তোমাদের ক্লাসের সমস্ত স্টুডেন্টদের রেকর্ড থাকে। তাহলে রেকর্ড মানে হচ্ছে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা স্টুডেন্টের ইনফরমেশন, যেমন তোমার ইনফরমেশন একটা রেকর্ড, মৃদুলের ইনফরমেশন একটা রেকর্ড, প্রত্যয়ের ইনফরমেশন একটা রেকর্ড, একই সবার ইনফরমেশনটা কি হচ্ছে ফাইল। তাহলে ফাইল মানে হচ্ছে কালেকশন অফ রেকর্ড। ফাইলের পরে ধাপটা দেখো, খেয়াল করো, ডেটাবেস। তাহলে অনেকগুলো ফাইল মিলে যেটা তৈরি হয় সেটা ডেটাবেস। তাহলে একটা ডেটাবেসের ভিতরে কি থাকে, অনেকগুলো ফাইল থাকে। দেখো একটা ফাইল দেওয়া আছে কোর্স ফাইল, যেখানে কোর্স ইনফরমেশন থাকবে। একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ফাইল, যেখানে তোমার পেমেন্ট ইনফরমেশন থাকবে। পার্সোনাল হিস্ট্রি ফাইল, যেখানে তোমার যে তোমার পার্সোনাল ইনফরমেশনগুলো, তোমার ফাদার্স নেম, মাদার্স নেম, তোমার অ্যাড্রেস, এই ইনফরমেশনগুলো থাকবে। বোঝা যাচ্ছে কি? তাহলে অনেকগুলো ফাইলকে কম্বাইন করে আমরা তৈরি করব, সেটা হচ্ছে ডেটাবেস। তাহলে এই হচ্ছে হায়ারার্কি, যে ডেটাগুলো কিভাবে স্টোর হবে কম্পিউটারে, এই সিকোয়েন্স ফলো করবে। লোয়েস্ট লেভেল থেকে চিন্তা করলে প্রথমে হচ্ছে বিট, বিটের পরে বাইট, বাইটের পরে ফিল্ড, দেন রেকর্ড, ফাইল এন্ড ডেটাবেস। আর হায়ার লেভেল থেকে চিন্তা করলে ডেটাবেস, ডেটাবেসের ভিতরে কি থাকবে, অনেকগুলো ফাইল থাকবে, এবং ফাইলগুলোর ভিতরে অনেকগুলো রেকর্ড থাকবে, রেকর্ডের ভিতরে অনেকগুলো ফিল্ড থাকবে, ফিল্ডের অনেকগুলো বাইট থাকবে, এবং বাইটগুলো কিভাবে তৈরি হবে, বিট দিয়ে। সিকোয়েন্সটা কি বুঝছো সবাই? একটু বলো তো। ইয়েস স্যার। জি স্যার। ওকে, তাহলে আমরা নেক্সট স্লাইডে যাই, এখানে ইনফরমেশন দেখে কি বলা আছে। তো এটাকে আমরা বলছি ডেটা হায়ারার্কি, আসলে ডেটাগুলো কিভাবে স্টোর করে তার সিকোয়েন্স। এখন নেক্সট স্লাইডে খুব সিম্পলি এগুলো সম্পর্কে ডিটেলস বলা আছে, এটা আমরা জানি অলরেডি, যে বিট ফুল ফর্ম হচ্ছে বাইনারি ডিজিট, এবং এটা হচ্ছে স্মলেস্ট ইউনিট অফ ইনফরমেশন দ্যাট কম্পিউটার হ্যান্ডেল। তার মানে 0-1-এর চেয়ে ছোট আর কোনো ইনফরমেশন কম্পিউটারের কাছে নাই। সবচেয়ে স্মলেস্ট হচ্ছে 0-1 বা বিট, এবং বিট দিয়েই কিন্তু বাইট তৈরি হয়। বাইটের পরে আমরা দেখলাম যে কি তৈরি হয়, ফিল্ড তৈরি হয়, ফিল্ডের পরে আমাদের রেকর্ড তৈরি হয়, রেকর্ডের পরে ফাইল তৈরি হয়। তার মানে কি হচ্ছে, স্মলেস্ট হচ্ছে বিট, এবং বিটকে আমরা ইন্টিগ্রেট করে করে ডিফারেন্ট অপশনগুলো পাই। এবং বিটের কিছু মেজারমেন্ট আছে, তাই না? বিটের পরে আমরা বাইট বলি, কিলোবাইট বলি, মেগাবাইট বলি, এগুলো হচ্ছে আসলে বিট দিয়েই আসলে ওটা যখন আমরা মাল্টিপল বিটকে কম্বাইন করি তখন ওইভাবে বলতে পারি। তাহলে বিট মানেই হচ্ছে আইদার 0 আর 1, জাস্ট এটাই। নেক্সট টার্মটা ছিল বাইট। বাইটের ক্ষেত্রে দেখো বলা আছে গ্রুপ অফ 8 বিটস। তাহলে 8 বিটের যে কালেকশন, 8 বিটের কালেকশনকে আমরা বাইট বলতেছি। এবং বাইট দিয়ে আমরা কি করব, একটা সিঙ্গেল ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করব। সেটা হতে পারে একটা স্মল লেটারের কোনো ক্যারেক্টার, এ বি সি ডি, অথবা কোনো ক্যাপিটাল লেটারের কোনো লেটার হতে পারে, অথবা কোনো একটা সিম্বল হতে পারে, কোনো একটা নাম্বার হতে পারে। তার মানে এই যে জিনিসগুলো, একটা লেটার, একটা নাম্বার, একটা সিম্বল, এইগুলোকে রিপ্রেজেন্ট করতে গেলে, এগুলোকে লিখতে গেলে কম্পিউটার আমাকে অবশ্যই 1 বাইট জায়গা লাগবে। তাহলে 1 বাইট ইউজ করে আমরা একটা সিঙ্গেল ক্যারেক্টারকে স্টোর করতে পারি। তাহলে এখানে বলা আছে দেখো 8 বিট, যেহেতু 8 বিটে 1 বাইট হয়, 8 বিট ক্যান রিপ্রেজেন্ট 256 ডিফারেন্ট বাইনারি কম্বিনেশন। এটা তোমাদের বোঝার কথা, যেহেতু আমরা আমাদের যখন বাইনারি লেকচার দেখেছিলাম নাম্বার সিস্টেম কনভার্সনে, এখানে আমরা বলছিলাম যে এরকম, যে 2 এর পাওয়ার যদি 2 হয় তাহলে সেক্ষেত্রে কি হয়, 4 হয়, তাই না? যেহেতু বাইনারি নাম্বার সিস্টেমে আমরা 2 ডিজিটের নাম্বার ইউজ করি, একটা হচ্ছে কি 0 একটা ডিজিট, 1 একটা ডিজিট। তাহলে বাইনারি নাম্বার সিস্টেম 2 ডিজিটে কাজ করে। যেহেতু আমার ইনপুট 2টা যদি হয়, তাহলে ইনপুট 2টা হলে কি হবে, 2 এর পাওয়ার 2। তাহলে আমরা ওই যে টেবিল তৈরি করছিলাম, মনে আছে কিনা, লজিক গেটের ক্ষেত্রে ট্রুথ টেবিল, যে ইনপুট যদি 2টা হয় তাহলে আউটপুটের কম্বিনেশন হয় 4 রকম, যে 2টাই ফলস, অথবা একটা ফলস একটা ট্রু, অথবা 2টাই ট্রু, এরকম জিনিস। এখন যদি আমাকে 8 বিট থাকে, তাহলে 8 বিট দিয়ে আমরা বলতে পারি 2 টু দি পাওয়ার 8, 2 এর পাওয়ার 8, 2 এর পাওয়ার 8 করলে দেখবা এটার মান হচ্ছে 256। তাহলে 8 বিট দিয়ে আমরা 256 ডিফারেন্ট কম্বিনেশন লিখতে পারি। তার মানে একটা বাইট যদি আমার কাছে থাকে, ওটাকে ডিফারেন্ট ওয়েতে কম্বাইন করে আমরা 256 রকম কম্বিনেশন পাই। তাহলে এই জন্য বলা আছে যে 8 বিট ক্যান রিপ্রেজেন্ট 256 কম্বিনেশন। নেক্সট দেখো, এই যে এর একটা কোড বলা, যেটা আমরা জানি যে কিভাবে এ থেকে এটা আসলো। এটা হচ্ছে ওই যে তার অ্যাস্কি কোডকে যখন আমরা বাইনারিতে কনভার্ট করেছি তখন এটা পাচ্ছি। যেহেতু অ্যাস্কি কোড ছিল 65, এবং 65কে বাইনারি কীভাবে করতে হয় এটা তোমরা জানো। তাহলে বাইনারি করলে আমরা আসলে এই বিট সিকোয়েন্সটা পাবো। তাহলে এটা হচ্ছে আসলে এর বাইনারি কোড। নেক্সট টার্মটা ছিল আমাদের ফিল্ড। তাহলে আমরা বলছিলাম বাইটের পরবর্তী স্টেপটা ফিল্ড, যে ফিল্ডকে আমরা বলতে পারি সিম্পলি দেখো ফিল্ড বা ডেটা আইটেম, যে একটা আইটেমের ডেটা। সাপোজ নাম, এটা একজনের নাম হচ্ছে একটা আইটেম, তার একইভাবে তার আইডি নাম্বার, এটা আর একটা আইটেম, তার জেন্ডার একটা আইটেম, তার অ্যাড্রেস, তার ফোন নাম্বার। তাহলে এই সবগুলোকে ইন্ডিভিজুয়াল এক একটা করে ফিল্ড বা এক একটা করে আইটেম। আমি যদি টেবিল চিন্তা করি, একটা টেবিল যদি চিন্তা করি, এরকম একটা টেবিল, টেবিলের ভিতরে কি আছে, ধরো টেবিলের ভিতরে আমাদের এরকম কিছু কলাম থাকে না, বা কিছু রো থাকে না, যেটা হচ্ছে আইডি নাম্বার এখানে বসাবো, এখানে নাম বসাবো, এখানে তার অ্যাড্রেস বসাবো, ফোন বসাবো।
তাহলে একটা স্টুডেন্টের ইনফরমেশন আমি এখানে বসাবো, তখন তার নামটা দিলি কি, এটা তার ফিল্ড দিলাম, নেইমের ফিল্ডে ইনপুট দিলাম, নামে কি তার এখানে ইনপুট দিলাম, এখানে দিলাম কি তার আইডি নাম্বার কত, তার ফোন নাম্বার কত। তার মানে এই প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়ালি, এই প্রত্যেকটা বক্সকে আমরা বলতেছি ফিল্ড বা ডেটা আইটেম। খুব সিম্পলি ফিল্ড বা ডেটা আইটেম। যেমন কি হতে পারে যে একজন পার্সনের নেম অথবা তার এইজ, এটাকে আমরা ফিল্ড বলতে পারি। খুব সিম্পলি বলা আছে, এটা আমরা হয়তো বুঝে ফেলছি ইনশাল্লাহ। এখন যদি যেটা দেখো একটা ফিল্ড কিভাবে তৈরি হচ্ছে আসলে, এ ফিল্ড ইজ মেড আপ অফ বাইট, এটা কি বোঝো কিনা যে একটা ফিল্ড আসলে অনেকগুলো বাইট দিয়ে তৈরি হয়, তাই না? জি স্যার। যে আমি আমার নাম লিখতে গেলে আমার নামে যদি মাল্টিপল ক্যারেক্টার থাকে তাহলে প্রত্যেকটা ক্যারেক্টার মানে হচ্ছে 1 বাইট, তাহলে যতগুলো ক্যারেক্টার আছে আমার নাম লিখতে গেলে তত বাইট জায়গা লাগবে। খুব সিম্পল অপশন। এবং এই যে একটা লাইন বলা আছে ডেটা ফিল্ড কি করে, আসলে একটা ফিল্ড কি করে, রিপ্রেজেন্ট অ্যান্ড অ্যাট্রিবিউটস অফ সাম এন্টিটি। এখন অ্যাট্রিবিউটস এবং এন্টিটি এই দুইটা টার্ম সম্পর্কে আর আইডিয়া আছে? অ্যাট্রিবিউট কাকে বলে, এন্টিটি কাকে বলে? জি স্যার, পড়ছিলাম স্যার আচ্ছা। এইচএসসিতে। আচ্ছা, তাহলে এন্টিটি বলতে আমরা বোঝাচ্ছি এখানে রিয়েল ওয়ার্ল্ডের যে কোনো অবজেক্ট যার অস্তিত্ব আছে। তাহলে অ্যাজ এ স্টুডেন্ট তুমি একজন এন্টিটি, আমি চিন্তা করতে পারি। তাহলে তুমি এন্টিটি যদি হও তাহলে সেক্ষেত্রে তোমার কিছু প্রপার্টি আছে বা তোমার কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে যেগুলো দিয়ে তোমাকে চেনা যায়। কীরকম? তোমার একটা জি নাম স্যার। আছে, তোমার একটা আইডি নাম্বার আছে, তোমার একটা অ্যাড্রেস আছে, তোমার আরও কিছু আইডেন্টিটি আছে যেগুলো দিয়ে তোমাকে চেনা যায়। তাহলে মানে এন্টিটি হচ্ছে রিয়েল ওয়ার্ল্ডের যে কোনো কিছু যেটাকে আমরা আসলে অন্য একটা কিছু থেকে আলাদা করতে পারি। তাহলে তোমাকে কিন্তু অন্য স্টুডেন্ট থেকে আলাদা করা যাবে, যেহেতু তোমার যে প্রপার্টিগুলো আছে এগুলো তোমার কিছু ইউনিক প্রপার্টি আছে যেটা দিয়ে তোমাকে আলাদা করা যাবে। আবার কিছু কমন প্রপার্টিও আছে, তোমার সাথে আরেকজন স্টুডেন্টের অনেক প্রপার্টি কমন আছে, সবার আর কমন থাকতে পারে, কিন্তু কিছু আছে ইউনিক। তাহলে একটা এন্টিটি হচ্ছে রিয়েল ওয়ার্ল্ডের একটা অবজেক্ট যাকে আরেকটা এন্টিটি থেকে কোনোভাবে আমরা কি সেপারেট করতে পারি, আলাদা করতে পারি। সেটা হতে পারে কোনো পার্সন, কোনো প্লেস অথবা কোনো অবজেক্ট, যে কোনো কিছু হতে পারে। এবং ওই অবজেক্টকে চেনার জন্য যে প্রপার্টিগুলো আমরা ইউজ করি সেগুলোকে বলি অ্যাট্রিবিউটস বা ক্যারেক্টারিস্টিক্স। যেমন একটা স্টুডেন্টের নাম একটা অ্যাট্রিবিউটস, তার অ্যাড্রেসটা একটা অ্যাট্রিবিউটস, তার ফোন নাম্বারটা অ্যাট্রিবিউটস। বোঝা যাচ্ছে কি তাহলে? জি স্যার। আচ্ছা, তাহলে এন্টিটি হচ্ছে একটা একটা অবজেক্ট এবং অ্যাট্রিবিউটস হচ্ছে ওই অবজেক্টকে চেনার জন্য যে তার মানে প্রপার্টিগুলো ইউজ করতেছি সেগুলো। এনটিটি, বলো। স্যার এনটিটি হলো একটা বস্তু, হ্যাঁ। আর অ্যাপটিটিউড হলো ওইটার একটা ক্যারেক্টার, মানে স্পেসিফিক একটা ওটার একটা ক্যারেক্টার। বৈশিষ্ট্য, ওটার একটা ক্যারেক্টারিস্টিক্স। তাহলে অবজেক্ট বা বস্তু, স্যার অ্যাট্রিবিউট এন্টিটি এই দুইটারই তো বাংলা ফর্ম বৈশিষ্ট্য। হ্যাঁ, অ্যাট্রিবিউটস বা ক্যারেক্টারিস্টিক্স এই দুইটা হচ্ছে আমাদের বৈশিষ্ট্য বোঝাচ্ছে, আর এনটিটি দিয়ে বোঝাচ্ছে আমরা অবজেক্ট, রিয়েল ওয়ার্ল্ডের একটা অবজেক্ট বা একটা বস্তু যেটাকে অন্য Okay, একটা sir. বস্তু থেকে ডিফারেন্ট করা যায়। তাহলে এনটিটি বলতে আমরা বোঝাচ্ছি যেটাকে অন্য একটা অবজেক্ট থেকে ডিফারেন্ট করা যায়। সাপোজ একটা টেবিল চিন্তা করি, টেবিলটা একটা এনটিটি। এখন টেবিলের কিছু প্রপার্টি আছে, টেবিলের কি আছে, একটা হাইট আছে, একটা উইড আছে, একটা কালার আছে, একটা প্রাইস sir. আছে। তাহলে এগুলো হচ্ছে অ্যাট্রিবিউটস। তাহলে প্রত্যেকটা জিনিসকে আমরা কিছু অ্যাট্রিবিউট দিয়ে ওটাকে ডিফাইন করতে পারি। ওটাই আমরা বলতেছি এখানে এনটিটি এবং অ্যাট্রিবিউটস। ওকে, নেক্সট টার্ম যেটা দেখি আমরা এখানে একটা এক্সাম্পল বলা আছে, গ্রুপ অফ অ্যালফাবেটিক ক্যারেক্টার ইজ এ পার্সন নেম ফ্রম এ নেম ফিল্ড। তার মানে অনেকগুলো অ্যালফাবেট ক্যারেক্টার মিলে আমাদের একটা ফিল্ড হচ্ছে। আসলে ফিল্ড মানে কি, অনেকগুলো অ্যালফাবেট মিলে তো একটা ফিল্ড হয়। নামের ক্ষেত্রে অনেকগুলো অ্যালফাবেট আছে আমাদের, সেটা বলা আছে এখানে। দেন দেখো রেকর্ডের ক্ষেত্রে খুব সিম্পলি খেয়াল করো, রেকর্ড ইজ এ গ্রুপ অফ ইন্টার রিলেটেড ফিল্ড। এটা খুব ইম্পর্টেন্ট, ইন্টার রিলেটেড মানে হচ্ছে সম্পর্কযুক্ত, তাই না? এখন একটা স্টুডেন্টের যখন রেকর্ড বলবো তখন অবশ্যই কি ওই স্টুডেন্টের ফিল্ডগুলো কি আমাকে বলতে হবে। আমি যদি তোমার ইনফরমেশন বলতে চাই সেক্ষেত্রে কি তোমার আইডি নাম্বার, তোমার নাম, তোমার অ্যাড্রেস, তোমার ফোন নাম্বার, এটাই কিন্তু আমাকে বলতে হবে। আমি যদি তোমার আইডি নাম্বারের সাথে আরেকজনের নাম অ্যাড করে দেই, আরেকজনের মোবাইল নাম্বার অ্যাড করে দেই, সেটা কি রেকর্ড হবে? না স্যার। তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, আমাকে ইন্টার রিলেটেড ফিল্ডগুলো ইউজ করতে হবে। ইন্টার রিলেটেড ফিল্ডগুলো ইউজ করলে কি হবে, আমি পার্টিকুলার একজন পার্সনকে আইডেন্টিফাই করতে পারবো। তাহলে একটা রেকর্ড দিয়ে কি একটা এন্টিটিকে আইডেন্টিফাই করা যায়। একটা এন্টিটিকে আইডেন্টিফাই করার জন্য আমরা একটা রেকর্ড ইউজ করতে পারি। সেক্ষেত্রে অবশ্যই ইন্টার রিলেটেড হতে হবে। যেমন তোমার ইনফরমেশন বললে তোমার সমস্ত ইনফরমেশন তোমার জন্যই বলতে হবে। সেকেন্ড স্টুডেন্টের জন্য যখন বলবো ওর ইনফরমেশনটাই পুরোটা বলতে হবে। তার মানে বলা হয় দেখো স্টুডেন্টের নাম, কোন কোর্স সে নিয়েছে এবং কত গ্রেড পেয়েছে, এই পুরাটা মিলে কি হচ্ছে ওই পার্টিকুলার স্টুডেন্টের রেকর্ড। তাহলে রেকর্ড দিয়ে আমরা জি, কি স্যার। করতেছি দেখো, এই রেকর্ড রিপ্রেজেন্ট এ কালেকশন অফ অ্যাট্রিবিউটস। তার মানে রেকর্ড আমাদের কি করে, কালেকশন অফ অ্যাট্রিবিউটকে রিপ্রেজেন্ট করে, তাই না? যেটা দিয়ে একটা এন্টিটিকে ডেসক্রাইব করা যায়। তাহলে একটা এন্টিটিকে ডেসক্রাইব করার জন্য অনেকগুলো অ্যাট্রিবিউটস লাগে এবং একটা রেকর্ড দিয়ে আমরা কি করতে পারি, ওরকম একটা কালেকশনকে রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে রেকর্ড মানেই হচ্ছে অনেকগুলো
এট্রিবিউটস এর একটা কালেকশন বা অনেকগুলো ফিল্ডের একটা কালেকশন, যেটা দিয়ে একটা এন্টিটিকে ডেসক্রাইব করা যায়। খুব সিম্পল অপশন। আমরা নেক্সট টার্মে যাই। দেখো এখানে বলা আছে ফাইল। তাহলে ফাইলের ক্ষেত্রে বলছিলাম যে গ্রুপ অফ রিলেটেড রেকর্ড, রিলেটেড রেকর্ডের একটা ফাইল যদি হয় তাহলে সেটাকে আমরা বলতেছি ফাইল অথবা টেবিল। এখন রিলেটেড রেকর্ড কেন? যেহেতু আমি যদি অ্যাটেন্ডেন্স ফাইল বলি সেক্ষেত্রে কী হবে, প্রত্যেকটা রেকর্ডই হবে অ্যাটেন্ডেন্স রিলেটেড। যদি আমি বলি ফাইন্যান্সিয়াল ফাইল সেক্ষেত্রে প্রত্যেকটাই হবে তোমার পেমেন্ট রিলেটেড, যে তোমার পেমেন্ট স্ট্যাটাস কীরকম, আরেকজনের পেমেন্ট কীরকম। তাহলে পেমেন্ট ফাইলে কি সবার পেমেন্ট ইনফরমেশন দেওয়া থাকবে। স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স ফাইলে কি সবার অ্যাটেন্ডেন্স রেকর্ড দেওয়া থাকবে। তাহলে একই ধরনের রেকর্ডগুলো মিলে একটা ফাইল তৈরি হচ্ছে আমাদের। যেমন এটা একটা এমপ্লয়ি ফাইল, যেখানে দেখো সবার একই রকম ইনফরমেশন দেওয়া আছে, সবার এমপ্লয়ি আইডি দেওয়া আছে, এমপ্লয়ি নেম, তাদের ডেজিগনেশন কি, তারা কোন ডিপার্টমেন্টে জব করে, তাদের স্যালারি কত। দ্যাট ইজ আ ফাইল। যেহেতু সবার ক্ষেত্রে একই ইনফরমেশন আমরা ইউজ করছি, সবার ক্ষেত্রেই তার আইডি নাম এগুলো ইউজ করতেছি, তাহলে অবশ্যই কী হতে হবে, রেকর্ডগুলো রিলেটেড হতে হবে যাতে আমরা ফাইল বলতে পারি। ডিফারেন্ট ডিফারেন্ট রেকর্ড নিয়ে আমরা ফাইল বলবো না, একই টাইপের রেকর্ডগুলো দিয়ে আমরা একটা ফাইল তৈরি করি। নেক্সট টার্মটা খুব ইম্পর্টেন্ট, দেখো প্রাইমারি কি। এই টার্মটা শুনছো মেবি, কেউ কেউ না শুনলেও কোনো সমস্যা নাই। প্রাইমারি কি? প্রাইমারি কি হচ্ছে, আমি যখন একটা টেবিল তৈরি করি বা একটা ফাইল তৈরি করি, ফাইলের ভিতরে কি থাকে, তাহলে অনেকগুলো রেকর্ড থাকে। আমরা দেখলাম তাই না এইমাত্র যে একটা ফাইলের ভিতরে কি থাকে, অনেকগুলো রেকর্ড থাকে। এখন এটা যদি আইডি নামের আইডি হয় এখানে, এটা যদি নাম হয়, এখানে অ্যাড্রেস হয়। আমরা যদি নিচের এক্সাম্পলটা দেখি তাহলে সুবিধা হয় বুঝতে। এই যেখানে দেখো একটা ফাইল বা টেবিল দেওয়া আছে, যেখানে এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি নেম অ্যান্ড ডেট অফ জয়নিং, 3টা কলাম দেওয়া আছে। এখন দেখো আমরা যখন এরকম টেবিল তৈরি করি তখন আমাকে সাপোজ কি হতে পারে, দুইজন এমপ্লয়ির ক্ষেত্রে একই রকম নাম হতে পারে না। তোমাদের স্টুডেন্টের ক্ষেত্রে কি মাল্টিপল পার্সনের সেম নেম হতে পারে কিনা বলো তো? জি হইতে পারে। সেম নাম হতে পারে, তোমাদের সেম অ্যাড্রেসও হতে পারে, যে একই জায়গায় থাকো, একই বাসায় থাকো হয়তো। আর দুইজন যদি একই হয় না, দুই বোন একসাথে পড়ো যদি এরকম হয়, তাহলে কি দুইজনের অ্যাড্রেস সেম, দুইজনের মোবাইল নাম্বার সেম, নাম হয়তো ডিফারেন্ট হতে পারে। তার মানে কি হচ্ছে, প্রত্যেকটা ফিল্ডই কিন্তু আমাদের ডুপ্লিকেট হওয়ার পসিবিলিটি আছে। দুইজন এমপ্লয়ি ডেট অফ জয়নিং সেম হতে পারে, দুইজন এমপ্লয়ির আরও অনেক প্রপার্টি কি সেম হতে পারে। কিন্তু আমাকে কি করতে হবে, একটা ফাইলে যখন আমি রেকর্ডগুলোকে রাখবো তখন অবশ্যই আমাকে একটা ইউনিক ফিল্ড চিন্তা করতে হবে, যেই ফিল্ড দিয়ে আমি প্রত্যেক আলাদা করতে পারবো। এখন যদি এই ক্ষেত্রে আমরা উইলিয়ামকে কল করি, সেক্ষেত্রে উইলিয়াম দুজন আছে আমাদের, উইলিয়াম কোন উইলিয়ামকে বলতেছি বোঝা যাবে না। কিন্তু আমি যদি এখানে একটা দেখো, আমি একটা এমপ্লয়ি আইডি নামে একটা ফিল্ড ইউজ করছি, ফলে কি হচ্ছে, এই প্রত্যেকটা আইডি কিন্তু ডিফারেন্ট। এখন আমি যদি বলি 1002, সেক্ষেত্রে আসলে এই উইলিয়ামকে ইন্ডিকেট করতেছি, অথবা 1003 বললে এই উইলিয়ামকে ইন্ডিকেট করতেছি। তার মানে প্রত্যেককে ডিফারেন্ট করার জন্য আমরা এই আইডি ফিল্ডটা ইউজ করতেছি। তাহলে আইডিটাকেই আমরা এই রেসপেক্টে বলছি প্রাইমারি কি। তাহলে প্রাইমারি কি কনসেপ্টটা যদি একটু খেয়াল করো, প্রাইমারি কি ইজ ওয়ান অর মোর ফিল্ড। তাহলে প্রাইমারি কি হচ্ছে অনেকগুলো ফিল্ড নিয়েও তৈরি হতে পারে, অথবা একটা ফিল্ড দিয়েও হতে পারে, যার কাজ হচ্ছে ইউনিকলি আইডেন্টিফাই ইচ রেকর্ড ইন এ টেবিল। তাহলে প্রত্যেকটা রেকর্ডকে ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য আমরা আসলে এই যে প্রাইমারি কি ফিল্ড, এটাকে ইউজ করবো। বোঝা যাচ্ছে কি? যেমন তোমার আইডি নাম্বার, দেখো ইউনিভার্সিটিতে তোমার যে আইডি নাম্বার, এটা কিন্তু কারোর সাথে মিলবে না। আর মিলবে? ইউনিভার্সিটি যদি আরও 1 লাখ স্টুডেন্টও ভর্তি করে, সেক্ষেত্রে কি তোমার আইডি অন্য কাউকে দিয়ে দিবে আর? না। তাহলে তোমার আইডি যখন কল করবে তখন শুধুমাত্র ইন্ডিভিজুয়ালি তোমাকেই মিন করবে। আজ থেকে যদি 50 বছর পরে তোমার যে ফ্যামিলি মেম্বার হবে, আজ থেকে 50 ইয়ার্স পরে, তারা যদি ইউনিভার্সিটিতে এসে তোমার আইডি নাম্বারটা বলে, এবং ইউনিভার্সিটি যদি ততদিন পর্যন্ত টিকে থাকে, তাহলে কি তোমার ইনফরমেশন বের করতে পারবে কিনা? অবশ্যই পারবে, তাই না? তাহলে যেহেতু তোমার আইডিটা ইউনিক, সেক্ষেত্রে যে কোনো সময় আমরা ইনফরমেশনগুলোকে বের করতে পারবো। তাহলে এটাই হচ্ছে প্রাইমারি কি। তাহলে প্রাইমারি কি মানেই হচ্ছে যেই ফিল্ড দিয়ে আমরা প্রত্যেকটা রেকর্ডকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি। এবং একটা প্রপার্টি বলা আছে দেখো প্রাইমারি কি এর ক্ষেত্রে, যে ক্যানট অ্যালাউ নাল ভ্যালুস, যে প্রাইমারি কিটা কখনোই নাল ভ্যালু বা ফাঁকা রাখা যাবে না। তাহলে আমি এরকম কি করতে পারবো, তুমি স্টুডেন্ট ভর্তি হলে একটা ইউনিভার্সিটিতে, তোমাকে কোনো আইডি নাম্বার দিবে না, এটা কি হবে? তাহলে প্রাইমারি কি হচ্ছে এমন একটা ফিল্ড যেটা দিয়ে তোমাকে আলাদা করা যাবে। এখন তোমার যদি কোনো আইডি নাম্বারই না থাকে, তাহলে তোমাকে আমি আসলে কীভাবে আইডেন্টিফাই করবো? তাহলে প্রাইমারি কি যে ফিল্ডটাকে আমরা বলবো, যে আইডিকে প্রাইমারি কি বলি, সেক্ষেত্রে অবশ্যই প্রত্যেকের জন্যই একটা করে আইডি থাকতে হবে, কেন ওই আইডি দিয়েই তাকে আমি আসলে চিনতেছি। তাহলে এই জন্য বলা আছে ক্যানট অ্যালাউ নাল ভ্যালুস। নাল মানে হচ্ছে ফাঁকা, যে আমরা ফাঁকা ভ্যালু অ্যালাউ করবো না। প্রাইমারিকে যখনই আমি তৈরি করবো একটা টেবিলে, অবশ্যই প্রত্যেকের জন্য ভ্যালু থাকতে হবে। অ্যান্ড মাস্ট কি হতে হবে, ইউনিক হতে হবে, এবং যেটা দিবে সেটা ইউনিক হতে হবে। তার মানে ডুপ্লিকেট কিছু দেওয়া যাবে না, যে একজনকে আগে দিয়ে ফেলছি আইডি নাম্বার 2, আবার নতুন একজনকে ভর্তি করলাম তারও আইডি 2, ফলে কি হবে, মানুষের ফোন নাম্বারের মতো।
বলো। ফোন নাম্বারের মতন, যেমন একই ফোন নাম্বার তো আর দুজনের হতে পারবে না। হ্যাঁ, ফোন নাম্বার দিয়েও করতে পারি। এখন ফোন নাম্বারের ক্ষেত্রে কি হয়, যে আমরা প্যারেন্টের ফোন নাম্বার ইউজ করি, সেক্ষেত্রে যদি মাল্টিপল স্টুডেন্টের একই ফোন নাম্বার হতে পারে না, দুই ভাই বা দুই বোন একসাথে পড়ে, সেক্ষেত্রে দুইজনারই প্যারেন্টের ফোন নাম্বার সেম, তাহলে ফোন নাম্বার দিয়ে আমরা প্রাইমারি কি বলতে পারি যদি এর ক্ষেত্রে হয়। অনেক ক্ষেত্রে ফোন নাম্বার দিয়েও কিন্তু প্রাইমারি কি করে অনেক ক্ষেত্রে, কিন্তু ইউনিভার্সিটির রেসপেক্টে আমরা আইডি দিয়ে করি, যেহেতু আইডিটা একটা ফেব্রিকেটেড আইডি, মানে এটা ইউনিভার্সিটি অ্যাসাইন করতেছে তোমাকে, এটা কিন্তু তোমার দেওয়া না, ইউনিভার্সিটি যেটা অ্যাসাইন করতেছে, ফলে কি এটা ইউনিক থাকাটা সবসময় সম্ভব। কিন্তু ফোন নাম্বারের জি ক্ষেত্রে স্যার, কি হতে বুঝতে পারে, এটা পারছি। ইউনিক নাও থাকতে পারে। সাপোজ তুমি ভর্তি হলে এই সেমিস্টারে, নেক্সট সেমিস্টারে তোমার বোন ভর্তি হলো, এবং দুইজনের ক্ষেত্রেই দেখা গেলো প্যারেন্টের ফোন নাম্বার ইউজ করছো, সেক্ষেত্রে দুজনের ক্ষেত্রেই ফোন নাম্বার সেম, তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমার আর প্রাইমারি কি কাজ করবে না, যেহেতু প্রাইমারি কি ক্ষেত্রে বলা ছিল ইউনিক থাকতে হবে। তাহলে প্রাইমারি কি মানে হচ্ছে এই ফিল্ডটা যেটা অবশ্যই ইউনিক থাকবে, বোঝা যাচ্ছে তো, তাই না? নেক্সট টার্ম দেখো ডেটাবেস। তাহলে ডেটাবেস জিনিসটা কি আসলে, আমরা ডেটাবেস নিয়ে অনেক কথা বললাম। ডেটাবেস মানে হচ্ছে, দেখো ডেটাবেস ইজ আ কালেকশন অফ ডেটা, অনেকগুলো ডেটার একটা কালেকশন, অর ইনফরমেশন, মানে ডেটার কালেকশন হতে পারে অথবা ইনফরমেশন কালেকশন হতে পারে। খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে অর্গানাইজড। তাহলে ডেটাগুলো অবশ্যই অর্গানাইজড ওয়েতে থাকতে হবে। অর্গানাইজ মানে হচ্ছে এটা খুব সুশৃঙ্খল ওয়েতে থাকতে হবে, যাতে খুব ইজিলি এখান থেকে ইনফরমেশনগুলোকে বা ডেটাগুলোকে আমরা আবার পেতে পারি। এখন এরকম যদি হয়, তোমার রুমে তুমি অনেক কিছু জিনিসপত্র রাখছো, তোমার জামা কাপড় যদি তুমি তোমার আলমারিতে খুব সুন্দরভাবে সাজাই না রাখো, সেক্ষেত্রে কী হবে, এলোমেলো যদি রেখে দাও এদিক সেদিক ফেলে দিয়ে, সেক্ষেত্রে যখন খুঁজতে যাবা তখন কি পাবা আসলে কোনটা তোমার দরকার? অথবা আমরা কি করি, বইপত্র যদি এরকম রাখি, টেবিলের উপরে এলোমেলো রেখে দিলাম, যে এইখানে রাখলাম একটা বই আর একটা বই, যখন খোঁজা দরকার তখন আমরা পাচ্ছি না খুঁজে কোথায় কি আছে। কিন্তু যারা একটু অর্গানাইজ হয়ে রাখে জিনিসপত্রগুলো, তারা বোঝে যে আসলে আমার কোন সাইডে কোন ধরনের বই আছে, কোন পাশে কি আছে, খুব ইজিলি আমি ওখান থেকে খুঁজে পেতে পারি। তাহলে অবশ্যই ডেটাবেস যখন ডেটাগুলো রাখবো, অবশ্যই অর্গানাইজ হয়ে রাখতে হবে, যাতে কি হতে পারে, যে স্পেসিফিক ইনফরমেশনগুলো আমরা ইজিলি লোকেট করতে পারি এবং এটাকে রিট্রাইভ করতে পারি। তাহলে ডেটাবেসের কনসেপ্ট কী হচ্ছে, অনেকগুলো ডেটা থাকবে, সেটা হতে পারে লাখ লাখ অথবা কোটি ডাটা থাকতে পারে, মিলিয়ন অফ ডেটা থাকতে পারে, কোনো সমস্যা নাই, কিন্তু অবশ্যই অর্গানাইজ হয়ে রাখতে হবে, যাতে স্পেসিফিক ইনফরমেশনটা বা স্পেসিফিক যে আমার রেকর্ডটা দরকার, এটা আমরা ইজিলি ফাইন্ড আউট করতে পারি। কিছু এক্সাম্পল যদি ফলো করো, আমাদের ফোন বুক, আমাদের প্রত্যেকের মোবাইলে কি অনেকগুলো কন্ট্যাক্ট নাম্বার সেভ করা থাকে না? তাহলে এটা একটা সিম্পল এক্সাম্পল অফ ডেটাবেস, তাই তো? তাহলে আমরা কি করতে পারি, ওই কন্ট্যাক্ট নাম্বার থেকে যা সার্চ করতে পারি না পার্টিকুলার মোবাইল নাম্বারটাকে, তাহলে এটা ডেটাবেসের একটা এক্সাম্পল বলতে পারি, খুব সিম্পল চিন্তা করলে। ইউনিভার্সিটির যে ডেটাবেস, যেখানে গ্রেডিংটা স্টোর করে ইউনিভার্সিটি, দ্যাট ইজ আ ডেটাবেস এক্সাম্পল। একইভাবে এয়ারলাইন রিজার্ভেশন, অথবা আমরা এখন বাসের টিকিটও অনলাইনে কাটতে পারি, তাই না? ট্রেনের টিকিট অনলাইনে কাটতে পারি। তাহলে সেক্ষেত্রে কি প্রত্যেকের জন্য ডেটাবেস ইউজ করতে হবে, যাতে একই টিকিট বা একই সিট দুইজনকে বুক করে না দেওয়া হয়। দুইজনকে যদি একই সিট বুক করে দেয়, সেক্ষেত্রে কি হবে, দুইজন যখন আসবে পার্টিকুলার সিটে বসার জন্য, তখন ফাইট করতে হবে, যে বেশি মানে স্ট্রং তাকে বসতে দেওয়া হবে, আর যে উইক সে আসলে বসতে পারবে না, তাই না? তাহলে সেটা হবে না, তাই না? এক্ষেত্রে আমাকে অবশ্যই পার্টিকুলার ইনফরমেশনটাকে ইউজ করতে হবে। তাহলে ডেটাবেস দিয়ে আমরা কথা বললাম, ডেটাবেস ছিল কি আসলে ডেটাগুলোকে অর্গানাইজ ওয়েতে আমাকে ম্যানেজ করতে হবে। অনেকগুলো ডেটা থাকতে পারে, কোনো সমস্যা নাই, অবশ্যই রাখতে হবে অর্গানাইজ ওয়েতে, যাতে খুব ইজিলি আমরা ইনফরমেশনগুলোকে ওখান থেকে ফাইন্ড আউট করতে পারি। নেক্সট দেখো টার্ম বলা আছে, দেখো পাস সিস্টেম ফর ম্যানেজিং ইনফরমেশন। আমরা ডেটাবেস ইউজ করার আগে কীভাবে ডেটাগুলোকে স্টোর করতাম, ডেটাবেস ইউজ করার আগের কথা বলা আছে, যে ডেটাবেস ইউজ করার আগে আমরা আসলে এইভাবেই করতাম। আমাদের ফাইল বেস সিস্টেম ছিল, যে ফাইল বেস সিস্টেম। আমরা ডেটাবেসে মানেই ছিল, আমরা ডেটাবেসে যে হায়ারার্কি দেখছিলাম, এখানে ছিল কি, যে ডেটাগুলো কীভাবে স্টোর হয়, প্রথমে ছিল বিট, দেন বাইট, এরপরে ছিল ফিল্ড, রেকর্ড, ফাইল এবং ডেটাবেস। রেকর্ড, ফাইল। হ্যাঁ, ফাইল দেন ডেটাবেস। আর যদি আমরা ফাইল শুধু ইউজ করি, ডেটাবেসটা ইউজ না করি, তাহলে কি হবে, আমাকে ইন্ডিভিজুয়াল অনেকগুলো ফাইল থাকবে। দেখো একটা প্রত্যেকটা আলাদা আলাদা ফাইল, অনেকগুলো ফাইল বলা আছে। দেখো এখানে ইনভয়েসের জন্য একটা ফাইল, ডিসপার্সের জন্য একটা ফাইল, পার্সোনালের জন্য একটা ফাইল, পেরোলের জন্য ফাইল, আলাদা আলাদা প্রত্যেকটা ফাইল। এখন কি হচ্ছে, একই ইনফরমেশন কিন্তু আমার অনেকগুলো ফাইলে থাকতে পারে। সাপোজ এই যে পেরোল যে ফাইল, এখানেও কিন্তু এমপ্লয়ীদের আইডি নাম্বার, তাদের নাম ইনফরমেশন আছে। একইভাবে এই যে এখানে যে পার্সোনাল ফাইল, এখানেও কিন্তু তার আইডি নাম আছে। এই যে প্রোডাকশন ফাইল এখানে আছে। তার মানে অনেকগুলো ফাইলে কি একই ইনফরমেশন রিপিট হতে পারে কি না? একই ইনফরমেশন অনেকগুলো ফাইলে রিপিট হতে পারে। সাপোজ খেয়াল করো, তোমাদের যে অ্যাটেন্ডেন্স ফাইলে কি প্রত্যেকের নাম আইডিগুলো আছে। একইভাবে তোমার যে পেমেন্ট ফাইল, ওখানেও নাম আইডি আছে। এখন যদি আমি ডেটাবেস ইউজ করি, তাহলে আমি কি করতে পারবো, তোমার নাম আইডিকে এক জায়গায় স্টোর করবো এবং ওটাকে শেয়ার করে সব জায়গায় ইউজ করবো। তাহলে এক জায়গায় আমি তোমার নাম আইডি রাখবো এবং আমার অ্যাটেন্ডেন্স ফাইলে কী হবে, ওখান থেকে নাম আইডিগুলো চলে আসবে।
তোমার অ্যাটেন্ডেন্স ফাইলের ক্ষেত্রে অথবা তোমার পেমেন্ট ফাইলের ক্ষেত্রে ওখান থেকে নাম আইডিগুলো চলে আসবে। আমাকে প্রত্যেক জায়গায় নাম আইডিগুলোকে আলাদাভাবে স্টোর করতে হবে না। কিন্তু যদি ফাইল বেস সিস্টেম হয় তাহলে সেক্ষেত্রে কী করতে হয়, প্রত্যেকটা ফাইল যেহেতু সেপারেট, প্রত্যেকটা সেপারেট, এর সাথে কোনো রিলেশন নাই, তার মানে কি প্রত্যেকটা ফাইলই আমাকে আলাদা আলাদাভাবে ইনফরমেশনগুলো স্টোর করতে হবে। দ্যাট ইজ ম্যানেজ করাও ডিফিকাল্ট এবং এখানে ডেটা অ্যাক্সেস করাও ডিফিকাল্ট। আবার যদি আপডেট করতে হয়, খেয়াল করো, কোনো একটা ইনফরমেশন চেঞ্জ করব, সেক্ষেত্রে কি মাল্টিপল ফাইলে থাকলে আমাকে কি অনেক জায়গায় যেয়ে চেঞ্জ করতে হবে না? যে আমি এখানে আমার ফোন নাম্বার আছে, আমি চেঞ্জ করতে চাই, আমার ফোন নাম্বার এখানেও দেওয়া আছে, এখানেও আছে, তার মানে আমাকে এই 3 জায়গায় যেয়ে ফোন নাম্বার চেঞ্জ করতে হবে, এখানেও চেঞ্জ করতে হবে, এখানেও চেঞ্জ করতে হবে, এখানেও চেঞ্জ করতে হবে। যদি ডেটাবেস থাকতো আমার, তাহলে একটা জায়গায় আমি শুধু ফোন নাম্বারটা চেঞ্জ করে দিতাম, অটোমেটিক ওই ফাইল যেখানে যেখানে রিলেশন করা আছে, যার সাথে যার সাথে সম্পর্ক আছে, অটোমেটিক সব আপডেট হয়ে যেত। তাহলে ডেটাবেস ইউজ করার কিছু বেনিফিট আছে, এটা দেখার জন্যই আমরা আসলে এই কথাগুলো বলতেছি। যে ফাইল সিস্টেমের ক্ষেত্রে কী ছিল, প্রত্যেকটা ফাইল সেপারেট ছিল, ফলে কি আমাকে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা ফাইলকে নিয়ে কাজ করতে হতো। আর ডেটাবেস সিস্টেমে আমরা যেহেতু দ্যাট ইজ এ কালেকশন অফ ফাইল, ইন্টিগ্রেটেড ফর্মেটে থাকে, সেক্ষেত্রে আমরা এক জায়গায় যদি এই ইনফরমেশনগুলোকে আপডেট করি বা এক জায়গা থেকে ডিলিট করে দেই, অটোমেটিক সব জায়গা থেকে এই আপডেটটা দেখা যাবে। এটাই হচ্ছে আমার সুবিধা। আমরা নিচের দিকে আসি, দেখো ফাইল অর্গানাইজেশনের 2টা কনসেপ্টের কথা বলা ছিল। এগুলো ছিল মানে আগের কনসেপ্ট, পুরানো কনসেপ্ট, যেটা আমরা আগে ইউজ করতাম, এখন ইউজ করি না যদিও। ফাইল অর্গানাইজেশনের জন্য 2টা কনসেপ্ট বলা আছে, একটা হচ্ছে সিকোয়েন্সিয়াল ফাইল, একটা হচ্ছে সিকোয়েন্সিয়াল ফাইল। সিকোয়েন্স মানে কি বলতে পারো? যে সিরিয়াল মেনটেন করে, তাই না? একটা সিরিয়াল মেনটেন করে। এখন তোমাদের আইডি নাম্বার যখন আমরা কল করি, একটা সিরিয়াল মেনটেন করি না, যে প্রথমে যে আইডিটা আছে ওটা প্রথমে কল করি, এরকম এরকম করে কল করে নিষ্পন্দ যাই। তাহলে এই ক্ষেত্রে একটা ডিসঅ্যাডভান্টেজ কি বলতে পারো, যে সাপোজ তোমার এখানে স্টুডেন্ট আছে আমার 50 জন, আমার একটা অ্যাটেন্ডেন্স শিটে 50 জন স্টুডেন্ট আছে, কিন্তু আজকে হয়তো প্রেজেন্ট আছো তোমরা 5 জন, বাকি 45 জনই নাই। তাহলে সেক্ষেত্রে যদি আমি এই সিরিয়ালি ডাকি 1 থেকে 50 পর্যন্ত, তাহলে কি আমাকে এই 50টি স্টুডেন্ট আইডি কল করতে হবে কিনা বলো তো? আমাকে কিন্তু 50টা আইডি কল করতে হবে। যে যে প্রেজেন্ট আছে সে শুধু বলবে প্রেজেন্ট প্রেজেন্ট, কিন্তু বাকিগুলো কিন্তু আমাকে অ্যাবসেন্ট করে আমাকে বলতে হচ্ছে প্রত্যেকটাই। তাহলে সিকোয়েন্সিয়াল ফাইলের ক্ষেত্রে অবশ্যই কী করতে হবে, রেকর্ডগুলোকে একটা ফিক্স সিকোয়েন্স স্টোর করতে হবে। তাহলে আমার যদি 1 লাখ রেকর্ড থাকে, এটা এরকম সিরিয়ালি 1 2 3 4 এরকম আমাকে রেকর্ডগুলো স্টোর করতে হবে। এবং যখন রেকর্ডগুলোকে আমি পড়তে যাব, তখন আমাকে সিরিয়ালি পড়তে হবে। আমি এই রেকর্ডটা যদি পড়তে চাই, এটা পড়তে পারবো না, আমাকে অবশ্যই কী করতে হবে, 1 থেকে শুরু করে এসে এখানে আসতে হবে। তাহলে দ্যাট ইজ এ প্রবলেম, যে রেকর্ড ক্যান অনলি বি রিড ইন দ্যাট সিকোয়েন্স স্টার্টিং ফ্রম দ্য ফার্স্ট রেকর্ড। তাহলে প্রথম রেকর্ড থেকে শুরু করে এসে আমি এখানে পড়তে পারবো। তাহলে আমি একটা পার্টিকুলার রেকর্ডকে দেখতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমাকে অনেকটা কাজ করতে হচ্ছে, আমাকে এইখান থেকে আসতে হচ্ছে, দেন এটাকে পড়তে হচ্ছে। খেয়াল করো ম্যানুয়ালি যখন আমরা ফাইলগুলো রাখি, সাপোজ খেয়াল করো তুমি, আমরা কি আগে কাগজে কলমে ইনফরমেশন রাখতাম না অফিসে বা ব্যাংকের ইনফরমেশন? পুরানো যুগের ব্যাংকের কথা করে মনে আছে? কম্পিউটার ইউজ যখন করতো না, তখন লেজার বুক ছিল আমাদের। তুমি যদি অ্যাকাউন্ট হোল্ডার হও, তুমি যখন চেক নিয়ে টাকা উঠাইতে যেত, তখন কিন্তু অনেকটা ওয়েট করতে হতো তোমাকে, তাই না? ব্যাংকের যে লোক ছিল তারা কি করতো, লেজার বই বের করতো, বের করে তোমার পেজ কোথায় আছে খুঁজে বের করতো, দেখা যাচ্ছে অনেকগুলো মোটা মোটা খাতা বের করছে, ওখান থেকে তোমার ইনফরমেশন খুঁজে বের করতেছে, তারপর ওইখানে আপডেট করে দিচ্ছে ম্যানুয়ালি কাগজে লেখে যে তোমার এত টাকা ব্যালেন্স ছিল, এত টাকা উঠাচ্ছ। তাহলে অনেকটা সময়ের ব্যাপার। কিন্তু এখন কি হচ্ছে, কম্পিউটার থাকার ফলে ব্যাংকে যদি 1 লাখও অ্যাকাউন্ট হোল্ডার থাকে, তোমার ইনফরমেশন দিলেই কি তোমারটা চলে আসছে না? তাহলে সিকোয়েন্সিয়াল, হ্যাঁ, সিকোয়েন্সিয়ালের ক্ষেত্রে এই প্রবলেমটা ছিল যে আমাকে অবশ্যই সিকোয়েন্স মেনটেন করতে হবে। এবং এরপরে যে অপশনটা বলা, দেখো রেকর্ডস ক্যান বি অনলি বি অ্যাডেড অ্যাট দ্য এন্ড অফ দ্য ফাইল। তার মানে নতুন রেকর্ড যদি আমি অ্যাড করতে চাই, অবশ্যই আমার কী করতে হবে, লাস্টে অ্যাড করতে হবে, সবার লাস্টে। এখানে আমি নতুন একটা রেকর্ড অ্যাড করতে পারবো, মাঝখানে কোনো রেকর্ড আমি আপডেট বা অ্যাড করতে পারবো না। এবং বলা আছে সিকোয়েন্সিয়াল ফাইল আর নট এফিসিয়েন্ট। তাহলে এটা এফিসিয়েন্ট না, যেহেতু এটা আসলে অনেকটা টাইম কনজিউমিং, দ্যাট ইজ নট এফিসিয়েন্ট। সেকেন্ড যে টাইপটা বলা আছে, এটার চেয়ে বেটার। দেখো সিকোয়েন্সিয়ালের চেয়ে এটা আরেকটু বেটার। ইন্ডেক্স ফাইল, ইন্ডেক্স ফাইলের ক্ষেত্রে বলা আছে ইউজ অ্যান ইন্ডেক্স টু অ্যাক্সেস রেকর্ড ইন এ র্যান্ডম ফ্যাশন। তাহলে আমরা একটা ইন্ডেক্স নাম্বার বা সিরিয়াল নাম্বার ইউজ করি এবং ওই নাম্বার দিয়ে ওটাকে আমি অ্যাক্সেস করতে পারি। সাপোজ আমার একটা ড্রাইভের ভিতরে 100টা ভিডিও গান রাখা আছে। এখন আমি যদি একটা পার্টিকুলার গান শুনতে চাই, যদি সিরিয়াল করা থাকে যে আমি এত নাম্বার গানটা শুনতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমি খুব ইজিলি ফাইন্ড আউট করতে পারবো। তাহলে ইন্ডেক্স মানে হচ্ছে সিরিয়াল নাম্বার। সাপোজ বইয়ের উপরে কি ইন্ডেক্স পেজ দেওয়া থাকে না, সূচিপত্র, একটা মোটা বই আছে, এখানে হয়তো 1000 পেজ। এখন ইন্ডেক্স পেজে তুমি যে দেখতে পারো যে তোমার টপিক্সটা কত নাম্বার পেজে আছে, তুমি জাস্ট ওই পেজে ঢুকে পড়লেই তুমি পেয়ে যাবে। আর যদি তোমাকে প্রত্যেকটা পেজ উল্টায় খুঁজতে হতো, তার মানে কি দ্যাট ইজ এ সিকোয়েন্সিয়াল অপশন, আমাকে প্রত্যেকটা পেজ খুঁজে দেখতে হতো আসলে আমার ইনফরমেশনটা কোথায় আছে। তাহলে ইন্ডেক্সের ক্ষেত্রে কি হচ্ছে, আমার একটা সিরিয়াল নাম্বার থাকে বা একটা স্পেসিফিক নাম্বার থাকে, যেই নাম্বার দিয়ে আমি আসলে র্যান্ডম অর্ডারে ফাইলটাকে সার্চ করতে পারি।
এই যে রেকর্ড ক্যান বি সর্টেড, মানে এটাকে সর্ট করা যায় বা সাজানো যায় কিভাবে, অ্যাকর্ডিং টু অ্যাট্রিবিউটস আর প্রিফারেন্স। আমি অ্যালফাবেটিক্যালিও এটাকে সর্ট করতে পারি, অ্যাসেন্ডিং অর্ডারে করতে পারি, মানে ছোট থেকে বড় আকারে সাজাইতে পারি, অথবা বড় থেকে ছোটভাবেও আমরা এটাকে সর্ট বা সাজাইতে পারি। এবং বলা আছে ইন্ডেক্স ফাইল আর এফিশিয়েন্ট অ্যান্ড ফাস্টার টু অ্যাক্সেস কম্পেয়ার টু সিকোয়েন্সিয়াল। এটার রেসপেক্টে যদি কম্পেয়ার করি, সিকোয়েন্সিয়ালের ক্ষেত্রে বলছিলাম নট এফিশিয়েন্ট, এখানে বলতেছি এফিশিয়েন্ট, যেহেতু এটাকে আমরা ফাস্ট অ্যাক্সেস করতে পারতেছি। এখন ফাইল সিস্টেমের কিছু প্রবলেম আছে, যে প্রবলেমগুলোর কারণেই আসলে আমরা ডেটাবেস সিস্টেমে মুভ করতেছি। তাহলে ডেটাবেস ইউজ করার বেনিফিটগুলো দেখার আগে আমরা ফাইলের কিছু প্রবলেম নিয়ে কথা বলবো। এই প্রবলেমগুলো থাকার কারণেই আমরা আসলে ফাইল বেস সিস্টেম এখন আর ইউজ করি না, আমরা ডেটাবেস সিস্টেমে চলে আসছি। প্রথম প্রবলেম খেয়াল করো, ডেটা রিডান্ডেন্সি। এই ওয়ার্ডটা শুনছো, রিডান্ডেন্সি? রিডান্ডেন্সি ওয়ার্ডটা শুনছো কিনা? এটা খুব কমন একটা ওয়ার্ড। না স্যার, রিডান্ডেন্সি মানে হচ্ছে অভাব না প্রচুর এরকম। হ্যাঁ, রিডান্ডেন্সি বলতে আমরা না বোঝাচ্ছি সরি আসলে স্যার। রিপিটেশন বলতে পারো, খুব সিম্পল যদি বলো রিপিটেশন মানে হচ্ছে ডেটা রিপিটেশন একটা প্রবলেম। রিডান্ডেন্সি মানে হচ্ছে একই ডেটা বারবার রাখার প্রবণতা, মানে বাহুল্য বলতে পারো, মানে মানে একই জিনিস। আমরা বলছিলাম যে ফাইলের ক্ষেত্রে কি হয়, একই ইনফরমেশন বারবার রাখতে হয়। যে অ্যাটেন্ডেন্স ফাইলেও তোমার নাম আইডি রাখতে হয়, তোমার পেমেন্ট ফাইলেও রাখতে হয়, মানে প্রত্যেকটা ফাইলে ইন্ডিভিজুয়ালি আমাকে লিখতে হয়, কিন্তু আসলে যেহেতু কাগজে রাখতেছি আমাকে প্রত্যেকটা ফাইলে কিন্তু রেখে দিতে হবে, লিখে লিখে রাখতে হবে। তার মানে কি একই ইনফরমেশন আমাকে বারবার লিখতে হচ্ছে, এতে আমার টাইম প্রবলেম হচ্ছে, মানে টাইম বেশি যাচ্ছে, আবার কি হচ্ছে আমার সময় নষ্ট হচ্ছে। তাহলে এই যে রিডান্ডেন্সি অ্যান্ড ইনকনসিস্টেন্সি, ইনকনসিস্টেন্সিটা কেন হয়, রিডান্ডেন্সির ফলে হচ্ছে। আমরা বলছিলাম এরকম যে আমি যদি আমার ফোন নাম্বারটাকে একাধিক জায়গায় স্টোর করি, সাপোজ আমার ফোন নাম্বার এই ফাইলে আছে, এই ফাইলে আছে, এই ফাইলে আছে, এখন যদি আমি নতুন একটা ফোন নাম্বার ইউজ করতে চাই, তাহলে আমাকে কী করতে হবে, প্রত্যেকটা ফাইলে এসে ফোন নাম্বারটা আপডেট করতে হবে না? একটু বলো তো। ইউনিভার্সিটিতে তোমরা ফোন নাম্বার দিয়েছো না, প্রত্যেকের পার্সোনাল ফোন নাম্বার। জি এখন স্যার। তুমি যদি এটাকে আপডেট করতে চাও, ইউনিভার্সিটি থেকে এসে বলো যে আমার ইনফরমেশনটা, আমার ফোন নাম্বারটা চেঞ্জ হয়েছে, এটা নতুন ফোন নাম্বার, তাহলে ইউনিভার্সিটি যদি এরকম আলাদা আলাদা ফাইলে ফোন নাম্বারটা রাখতো তোমার, তাহলে প্রত্যেকটা ডিপার্টমেন্টে বা অ্যাকাউন্ট সেকশনে এসে তোমাকে বলতে হতো যে আমার ফোন নাম্বার চেঞ্জ করতে চাই, টিচারের কাছে এসে বলতে হতো তোমার ফোন নাম্বার চেঞ্জ করতে চাই, আবার তোমাকে অ্যাডমিশনে যেয়ে বলতে হতো ফোন নাম্বার চেঞ্জ করতে চাই। দ্যাট ইজ কি খুব ডিফিকাল্ট প্রবলেম, তাই না? আমাকে কি করতে হতো, প্রত্যেকটা জায়গা থেকে আলাদা আলাদাভাবে চেঞ্জ করতে হতো। তাহলে এটা ফাইলের ক্ষেত্রে এরকম ছিল যে আমাকে প্রত্যেকটা জায়গা থেকে চেঞ্জ করতে হয়। কিন্তু ডেটাবেজের ক্ষেত্রে কি হচ্ছে, এক জায়গা থেকে চেঞ্জ করলেই কি অটোমেটিক সবার ক্ষেত্রেই এই চেঞ্জটা অ্যাপ্লিকেবল হয়। তাহলে ইনকনসিস্টেন্সি বলতে এখানে বোঝাচ্ছে যদি এরকম হয় যে তুমি এইখানে যে বললা যে আমার ফোন নাম্বার চেঞ্জ করবো, তাহলে সে কী করলো, চেঞ্জ করে দিল, কিন্তু বাকি দুজন কিন্তু জানলো না যে তোমার ফোন নাম্বার চেঞ্জ হয়েছে। তার মানে তুমি একই পার্সন, এইখানে তোমার ফোন নাম্বার দেওয়া আছে একটা, এইখানে দেখতে পাচ্ছি আরেকটা ফোন নাম্বার, এখানে দেখছি আরেকটা ফোন নাম্বার, এরকম হতে পারে কিনা? যদি ফাইল হয় সেক্ষেত্রে পসিবল, কিন্তু আসলে এক এক জায়গায় এক এক রকম ইনফরমেশন। তাহলে এটাকে আমরা বলি ইনকনসিস্টেন্সি, যে সব জায়গায় কনসিস্টেন্ট না, একই রকম না, ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট ইনফরমেশন শো করতেছে। তাহলে এটা খুব একটা বড় প্রবলেম, যে তোমার অ্যাড্রেস আমি দেখতেছি এখানে বলা আছে ঢাকা, আরেক জায়গায় তোমার অ্যাড্রেস বলা আছে হয়তো খুলনা, অথবা কোথাও বলা আছে মহাখালী। তাহলে কোনটা আসলে তোমার কারেক্ট অ্যাড্রেস তুমি বুঝতে পারবো না। তাহলে এটা রিডান্ডেন্সির কারণে হচ্ছে। তাহলে এটা ফাইলের একটা খুব বড় প্রবলেম, রিডান্ডেন্সি অ্যান্ড ইনকনসিস্টেন্সি। সেকেন্ড দেখো, প্রোগ্রাম ডেটা ডিপেন্ডেন্ট, এটা আর একটা প্রবলেম, প্রোগ্রাম ডেটা ডিপেন্ডেন্ট। তাহলে আমরা প্রত্যেকেই হয়তো গান শুনি, তাই না? এখানে যারা আসো কম বেশি গান শোনো, তাই তো? জি স্যার। গান শোনার জন্য তোমাকে কি করতে হয়, একটা প্লেয়ার ইউজ করতে হয়। অডিও গানের জন্য অডিও প্লেয়ার আছে, ভিডিও গানের জন্য ভিডিও প্লেয়ার আছে। তাহলে তুমি যদি খেয়াল করো, তোমার কাছে একটা MP3 টাইপের বা ফরম্যাটের গান আছে, এখন শুনতে গেলে কি তোমাকে যেই প্লেয়ারগুলো MP3 সাপোর্ট করে ওরকম একটা প্রোগ্রাম লাগবে কিনা? ইয়েস স্যার। MP3 সাপোর্ট করে এরকম একটা প্রোগ্রামে কিন্তু তোমার ফাইলটাকে রান করতে পারবে। আমি যদি মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে আমার এই গানটাকে চালাইতে চাই, পারবো কি? মাইক্রোসফট ওয়ার্ড সফটওয়্যার ইউজ করে এটাকে চালাইতে গেলে হবে না। না স্যার। তার মানে হচ্ছে একটা পার্টিকুলার ডেটা একটা প্রোগ্রামের উপর ডিপেন্ডেন্ট। তাহলে এই গানটা ডিপেন্ডেন্ট কার উপরে? এই পার্টিকুলার প্লেয়ারের উপরে। এই প্লেয়ার এই গানটাকে চালাইতে পারে, মাইক্রোসফট ওয়ার্ডটাকে চালাইতে পারে না। তাহলে এটাকে বলি প্রোগ্রাম ডেটা ডিপেন্ডেন্ট। তাহলে ফাইলের ক্ষেত্রে একটা ফাইল যে প্রোগ্রাম ইউজ করে, তবে আমি মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করে যদি একটা ফাইল তৈরি করি, ওটাকে এডিট করতে গেলে অবশ্যই মাইক্রোসফট ওয়ার্ডে ঢুকে এডিট করতে হবে, ওটা এক্সেল দিয়ে বা পাওয়ার পয়েন্ট দিয়ে এডিট করা যাবে না। দ্যাট ইজ এ প্রোগ্রাম ডেটা ডিপেন্ডেন্ট। ডেটাবেজের ক্ষেত্রে কী হচ্ছে, আমি যদি ডেটাবেজের এটা রেখে দেই, ডেটাবেজের ডিফারেন্ট টাইপ অফ সফটওয়্যারগুলো দিয়ে ওটাকে আমি ইউজ করতে পারি। তাহলে একই ডেটা আমরা ডিফারেন্ট টাইপ অফ জিনিস দিয়ে আমরা ইউজ করি, যেটাকে বলে প্রোগ্রাম ডেটা ইন্ডিপেন্ডেন্ট, যেটা আমরা ডেটাবেজের রেসপেক্টে বলবো। আর এখানে বলা আছে প্রোগ্রাম ডেটা ডিপেন্ডেন্ট, যে প্রোগ্রামের উপর ডেটাটা ডিপেন্ড করতেছে, যে এই পার্টিকুলার প্রোগ্রাম ছাড়া এই ডেটাকে আর অ্যাক্সেস করা যাবে না। দ্যাট ইজ এ প্রবলেম। ল্যাক অফ ফ্লেক্সিবিলিটি, যে ফ্লেক্সিবিলিটি এখানে কম। ফ্লেক্সিবিলিটি কম মানে হচ্ছে আমি পার্টিকুলার ইনফরমেশন খুব ইজিলি সার্চ করতে পারতেছি না,
আমি কোনো কিছু ইজিলি আপডেট করতে পারতেছি না, তো অনেকগুলো অপশন আমার এখানে নাই, তাহলে ফ্লেক্সিবল না আসলে এখানে। নেক্সট হচ্ছে পুয়ার সিকিউরিটি, সিকিউরিটিটাও পুয়ার। সিকিউরিটি পুয়ার বলতে আমরা বোঝাচ্ছি যে এটা আসলে এরকম চিন্তা করো, যদি তুমি সাপোজ আমার একটা মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল আছে, খেয়াল করো মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল আছে, এখানে তোমাদের কিছু সাজেশন দিলাম আমি এক্সামের জন্য, এবং এই নিচে একটা এখানে হয়তো 10টা পেজ আছে, মাইক্রোসফটের একটা ফাইল যেখানে 10টা পেজ আছে, আমি 1 থেকে 9 নাম্বার পেজে তোমাকে সাজেশন দিলাম যে এটা হচ্ছে আমাদের ফাইনাল এক্সামের সাজেশন, আর 10 নাম্বার পেজে কী করলাম, ফাইনাল এক্সামের কোশ্চেনটাকেই লিখলাম। এরপরে যদি আমি তোমাকে এই ফাইলটাকে দিয়ে দেই, তাহলে কি তুমি এই সাজেশনের সাথে সাথে কোশ্চেনটাও দেখতে পাবা কিনা বলো তো? বোঝা যাচ্ছে কি আমার কথা? না স্যার, বুঝি নাই। বোঝো নাই, তাই না? তাহলে আমরা বলছিলাম যে মাইক্রোসফট ওয়ার্ডের একটা ফাইল যদি আমার কাছে থাকে, সেটা হচ্ছে 10 পেজের, এই প্রথম 9টা পেজে আমি তোমাকে মাইক্রোসফট ওয়ার্ডের এই প্রথম 9টা পেজে আমরা কী করলাম, তোমাদের কিছু সাজেশন দিলাম এক্সামের রেসপেক্টে, যেখানে এই এক্সামে এইগুলোর জন্য পড়বা, এগুলো পড়বা। আর 10 নাম্বার পেজে, লাস্ট পেজে, এখানে আমি একটা কোশ্চেন পেপার তৈরি করলাম যেটা আসলে ফাইনাল এক্সামের জন্যই, এবং এই ফাইলটা তোমাকে যদি দিয়ে দেই, সেক্ষেত্রে কি তুমি সাজেশন এবং কোশ্চেন পেপার দুইটাই দেখতে পাবা কিনা একটা আমাকে বলো। না স্যার, সাজেশন দেখতে পাবো, পরীক্ষার সময় কোশ্চেন দেখতে পাবো না, খেয়াল করো, একটা ফাইল যখন আমি তোমাকে দিয়ে দিব, সেক্ষেত্রে কি আমি বলতে পারি যে ফাইলের এই অংশটুকু তুমি দেখতে পারবা, এটা দেখতে পারবা, এরকম কোন অপশন সেট করা যায়? তুমি কাউকে একটা ফাইল পাঠাইলা, সেক্ষেত্রে ফাইলে 5টা পেজ আছে, তুমি কি বলতে পারো যে 1 থেকে 4 নাম্বার পেজ তুমি দেখবা, 5 নাম্বার পেজ দেখতে পারবা না? এরকম কোন অপশন সেট করা যায় ফাইলের ক্ষেত্রে? না স্যার। করা যায় না না কিন্তু। স্যার। তার মানে তোমাকে যদি আমি ফাইলটা দিয়ে দেই, সেক্ষেত্রে তুমি শত বলে দিলাম আমি যে তুমি আসলে 10 নাম্বার পেজে কোশ্চেন আছে ওটা কিন্তু দেখবা না, ওটা আসলে পরীক্ষার জন্য তুমি 9 নাম্বার মতো দেখবা, 10 নাম্বারটা কখনোই দেখবা না, ওটা আমি পরীক্ষায় তোমাদের কোশ্চেন দিব। তোমরা কি শুনবা কথা? স্যার ওইটা তো সবার আগে দেখবো তাহলে স্যার। ওইটাই প্রথমে দেখবা আগে যে 10 নাম্বারটা কি আছে, বাকিগুলো পরে, বাকিগুলো দেখা দরকারও নাই, যেহেতু 10 নাম্বারটা কোশ্চেন বলা আছে, তাহলে বাকি 9টা দেখে আর কি লাভ? তাহলে কি হচ্ছে, আমি রেস্ট্রিকশন দিতে পারতেছি না, তোমাকে ফাইল দিয়ে দেওয়া মানে হচ্ছে সব কিছুই তোমার হাতে, এখন তুমি যা খুশি তাই করতে পারো। কিন্তু ডেটাবেজের ক্ষেত্রে কি হচ্ছে, তোমার ইউনিভার্সিটি ডেটাবেজ চিন্তা করো, এখানে তোমাদের সমস্ত স্টুডেন্টের ডেটা আছে, তুমি কি, তোমাকে বলা আছে তোমার আইডি দিয়ে তুমি লগ ইন করে তুমি তোমার রেজাল্ট দেখতে পারবা, তুমি তোমার রেজাল্ট দেখতে পারতেছো, কিন্তু এখানে কি রেজাল্ট চেঞ্জ করতে পারতেছো কোনো? অথবা তুমি কি আরেকজনের রেজাল্ট দেখতে পারতেছো? না স্যার। কিন্তু সব ডেটা কিন্তু আছে এখানে, আছে না? সব কিন্তু এখানে রাখা আছে, কিন্তু তুমি দেখতে পারছো কতটুকু, তোমার যতটুকু অ্যাক্সেস রাইট দেওয়া আছে, তাহলে তুমি তোমারটুকু দেখতে পারতেছো, আরেকজন ফ্রেন্ড ঢুকে তারটা দেখতে পারতেছে, একজনটা দেখতে পারতেছি না, অথবা মডিফাইও করতে পারতেছি না। তার মানে ডেটাবেজের ক্ষেত্রে এই সিকিউরিটি সিস্টেমটা অনেক বেটার। ফেসবুকের ক্ষেত্রে খেয়াল করো, ফেসবুকের কাছে কিন্তু সবার ইনফরমেশন আছে, তোমার আমার সবারটা আছে, কিন্তু আমি যখন লগ ইন করি তখন শুধু আমারটাই আমি দেখতে পাই, আমি কিন্তু তোমার ইনফরমেশনকে ওখানে ঢুকে তোমার কাছে কিছু করে দিতে পারি না, পারি কি? যদি তুমি পাসওয়ার্ড না দাও তাহলে পারবো না। তাহলে সেই ক্ষেত্রে কী হচ্ছে, যে ডেটাবেজের ক্ষেত্রে আমরা সিকিউরিটি সিস্টেমটা অনেক বেশি স্ট্রং, যে আমরা বলে দিতে পারি যে কোন ইউজার কতটুকু কাজ করতে পারবে, তার রাইট কতটুকু। কিন্তু ফাইলের ক্ষেত্রে এটা পসিবল না। ফাইলের ক্ষেত্রে আমাকে অবশ্যই কী করতে হবে, যদি একটা ফাইল দিয়ে দিই, ওই ফাইলের ভিতরে যত ইনফরমেশন আছে ইউজার চাইলে সব কিছু দেখে ফেলতে পারে। এই ছিল আমাদের পোর সিকিউরিটির ফাংশনটা। নেক্সট খেয়াল করে বলা আছে ল্যাক অফ ডেটা শেয়ারিং অ্যান্ড অ্যাভেলেবিলিটি। তাহলে শেয়ার করাটাও একটা ডিফিকাল্ট। একটা সময় ছিল, তোমাদের সময় না, আমাদের সময় ছিল, আমি যখন এসএসসি এক্সাম দিয়েছি তখন আমাকে রেজাল্ট জানার জন্য স্কুলে বা যেতে হতো। তোমাদের সময় কি ছিল, তোমরা কি অনলাইনে রেজাল্ট দেখছো না সবাই? জি স্যার। আমাদের সময় কি ছিল, যে আমাদের সময় যে স্কুলে এরকম টানাই দিত রেজাল্ট, এবং আমাকে যে ওখান থেকে দেখে আসতে হতো যে রেজাল্ট কি আসছে। তাহলে জি আমরা স্যার, জেএসসি সময় স্যার এরকম দেখে আসছিলাম। তাহলে যারা এক্সাম স্কুলে গিয়ে। দিতাম, আমি যখন এক্সাম দিয়েছি আমি কি করতাম আসলে, আমি এসএসসি বা এইচএসসি কখনোই রেজাল্ট দেখতে যাই না, মানে খুব ভয়ে ছিলাম যে আসলে গেলে মনে হয় যে কী অবস্থা রেজাল্টের, যদি দেখি যে কোনো কারণে খারাপ হয়ে গেছে তাহলে তো খুব মারাত্মক অবস্থা। এই জন্য নিজে যেতাম না, অন্য মানুষ যে দেখে আসতো রেজাল্ট ঠিক আছে কিনা। তার মানে কি হচ্ছে, এখন তোমাদের কি হচ্ছে, তোমাকে আর যাওয়া লাগতেছে না কোথাও, মানে ফেস করতে হচ্ছে না, তুমি কি বাসায় বসেই কম্পিউটারে দেখে ফেলতে পারতেছো তোমার রেজাল্ট কি আছে। তাহলে শেয়ারিংটা ডেটাবেজের ক্ষেত্রে খুব ইজিলি করা যায়। ফাইলের ক্ষেত্রে কি হচ্ছে, আমাকে স্কুলে যেই রেজাল্ট দেখতে হবে, এর বাইরে কোনো অপশন নাই। স্কুলে যদি আমি আসি ফিজিক্যালি তাহলে রেজাল্ট দেখতে পাবো, বাসায় বসে রেজাল্ট দেখার কোনো চান্স নাই। তাহলে শেয়ারিং করা ফাইলের ক্ষেত্রে পসিবল না, কারণ ওখানে টানাই দিছে রেজাল্ট, ওখানে গেলেই আমি দেখতে পারবো। এখন তো অনলাইনেই আছে, মানে কি রেজাল্টটা যেখানেই থাকুক না কেন, আমি জাস্ট লগ ইন করবো, লগ ইন করে আমার রেজাল্ট এখান থেকে বের করে নিয়ে আসবো। তাহলে ফাইলের ক্ষেত্রে শেয়ারিংটা প্রবলেম ছিল, যেটা আমরা ডেটাবেজের ক্ষেত্রে খুব ইজিলি শেয়ার করতে পারি। তাহলে এই সবগুলো ড্রব্যাক দেখলাম ডেটাবেজের, এগুলো আমরা ডেটাবেজ দিয়ে সলিউশন করতে পারি। সবগুলো কি যে প্রবলেম, সেটা হচ্ছে ফাইলের প্রবলেম, এগুলো সবই আসলে ফাইলের প্রবলেম, আমরা সবগুলোকেই সলিউশন করতে পারি যদি ডেটাবেজ ইউজ করি। তাহলে ডেটাবেজের কিছু
অপশন দেখব। তার আগে দেখো এই যে পয়েন্ট বললাম 5টা পয়েন্ট, এখানে এই 5টা পয়েন্ট সম্পর্কে 5টা স্লাইডে ইনফরমেশন বলা, যেটা আমরা আলোচনা করলাম এগুলো এখানে লেখা আছে। এটা তোমরা একটু দেখে নিবা, তাহলেই পারবা। এগুলো আর আমার ডিটেলস বলার দরকার নেই, যেগুলো বললাম এগুলো সম্পর্কেই বলা আছে জাস্ট। এখন দেখো এই স্লাইডটা দেখতে পাচ্ছ, এখানে ডেটাবেস নামে একটা টার্ম দেওয়া আছে মাঝখানে, দেখতে পাচ্ছ কিনা? ডেটাবেস, তাহলে ডেটাবেস একটা সেন্ট্রালাইজ টার্ম। দেখো মাঝখানে যখন ডেটাবেস দেওয়া আছে এবং ডেটাবেস থেকে দেখো অনেকগুলো ইন্ডিভিজুয়াল ফাইল দেখতে পাচ্ছ তুমি। তার মানে ডেটাগুলোকে এক জায়গায় আমরা স্টোর করবো, এখানে একটা জায়গায় রাখবো, যে কেউ এখান থেকে ডেটাগুলো দেখতে পারে যদি তার পারমিশন দেওয়া থাকে। সাপোজ তুমি যদি এই যে তোমার ইউনিভার্সিটিতে তোমার পারমিশন দেওয়া থাকে, তাহলে তুমি আইডি দিয়ে তোমার ইউনিভার্সিটি ডেটাবেসে ঢুকতে পারবা, ঢুকে তোমার ইনফরমেশন দেখতে পারবা। আরেকজন স্টুডেন্ট ঢুকে ইনফরমেশন দেখতে পারবে। আমি তোমার স্টুডেন্ট এখানে আপডেট করতে পারবো, তোমার রেজাল্ট এখানে সাবমিট করতে পারবো। তার মানে কি হচ্ছে, যার যেরকম রাইট দেওয়া আছে সে কী করতে পারবো, ওই ডেটাবেসে ঢুকে ওই কাজটা করে ফেলতে পারবে। কি হতে পারে, আমি সাপোজ প্রথম আলো পত্রিকা দেখি না সবাই অনলাইনে, অ্যাজ এ রিডার আমি কি করতে পারি, যখন ঢুকি তখন প্রথম আলো পত্রিকায় যা ইনফরমেশন দেওয়া আছে আমি দেখতে পারি। এখন প্রথম আলোতে যারা কাজ করে তারা কিন্তু ঢুকে এখানে আপডেট করতে পারে না, ইনফরমেশন নতুন ইনফরমেশন দিতে পারে না, অথবা পুরোনো ইনফরমেশন মুছে ফেলতে পারে না। বোঝা যাচ্ছে কিনা? জি স্যার। তার মানে যখন একটা ইনফরমেশন আপডেট করে দেয়, প্রথম আলো যখন একটা ইনফরমেশন আপডেট করে, তাহলে আমি ইউজার, আমি কি ওই আপডেটটা দেখতে পারি কিনা? নতুন একটা নিউজ দিল এখানে প্রথম আলো, আমরা কি ইউজাররা দেখতে পারি না যখন ঢুকি ওখানে নতুন নিউজটা? আমি আবার 2 মিনিট পরে ঢুকলাম, দেখলাম যে নতুন একটা নিউজ চলে আসছে। তার মানে কি হচ্ছে, যখনই কোনো কিছু চেঞ্জ হচ্ছে এখানে অটোমেটিক চেঞ্জটা সমস্ত ইউজাররা দেখতে পাচ্ছে। তাহলে ফেসবুক যখনই কোনো চেঞ্জ করতেছে, কোনো ফিচার নতুন নিয়ে আসতেছে, আমরা যারা ইউজার আছি সবাই কিন্তু এটাকে পেয়ে যাচ্ছে অটোমেটিক। তাহলে এই ডেটাবেজের কনসেপ্ট যে একটা সেন্ট্রাল লোকেশনে সমস্ত ইনফরমেশন থাকবে, এখান থেকেই সব কিছু ম্যানেজ হবে এবং আমরা আমাদের পার্টিকুলার লোকেশন থেকে ওগুলোকে আমার রাইট অনুসারে আমি অ্যাক্সেস করতে পারবো। ওকে, এরপরে দেখো একটা টার্ম বলা আছে ডিবিএমএস। এই টার্মটা শুনছো কেউ? ডিবিএমএস এর নাম, ডেটাবেজের নাম শুনছো? ডিবিএমএস শুনছো কেউ? ডিবিএমএস, জি স্যার, ডেটাবেস ম্যানেজমেন্ট হ্যাঁ, সিস্টেম। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তাহলে ডিবিএমএস একটা সফটওয়্যার। তাহলে ডেটাবেস হচ্ছে যেখানে ডেটা স্টোর থাকে, আর ডিবিএমএস হচ্ছে একটা সফটওয়্যার, যেই সফটওয়্যার দিয়ে আমরা কি করতে পারি, ডেটাবেসকে ম্যানেজ করতে পারি। তাহলে ডেফিনেশনটা একটু খেয়াল করো যে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ইজ আ ইন্টিগ্রেটেড কালেকশন অফ প্রোগ্রাম। ইন্টিগ্রেটেড মানে হচ্ছে অনেকগুলো প্রোগ্রামের কম্বিনেশন, অনেকগুলো প্রোগ্রামের কম্বিনেশন বা অনেকগুলো সফটওয়্যারের কম্বিনেশন, যেটা কি করে, ইউজ টু ক্রিয়েট অ্যান্ড ম্যানেজ ইনফরমেশন ইন ডেটাবেস। তাহলে ডেটাবেসে ডেটাগুলোকে রাখার জন্য অথবা ওই ডেটাগুলোকে ম্যানেজ করার জন্য যে সফটওয়্যারটা আমরা ইউজ করি, এই সফটওয়্যারের নাম হচ্ছে ডিবিএমএস সফটওয়্যার। তাহলে ডিবিএমএস সফটওয়্যার ইউজ করে ডেটাবেস ক্রিয়েট করা যায় এবং ডেটাবেসের ভিতরে ডেটাগুলোকে ম্যানেজ করা যায়। তাহলে আমরা এরকম কিছু সফটওয়্যারের নাম জানি হয়তো অনেকেই। মাইক্রোসফট অ্যাক্সেস নামে একটা সফটওয়্যার আছে, তোমরা হয়তো মাইক্রোসফট অফিস প্যাকেজ যারা ইউজ করো তখন মাইক্রোসফট অ্যাক্সেস দেখে থাকবা। তাহলে এটা একটা ডিবিএমএস সফটওয়্যার, যেটা দিয়ে ডেটাবেস তৈরি করা যায় এবং ডেটাবেস নিয়ে কাজ করা যায়। ওরাকলের নাম শুনছো অনেকেই, ওরাকল খুব পপুলার একটা ডিবিএমএস সফটওয়্যার, এখানেও এই ধরনের কাজ করা যায়। এসকিউএল সার্ভার, এটার নাম শুনছো অনেকে, মাই এসকিউএল এর নাম শুনছো। তাহলে এই সবগুলি হচ্ছে ডিবিএমএস সফটওয়্যার, যেগুলো দিয়ে আমরা ডেটাবেসকে ক্রিয়েট করতে পারি এবং ডেটাবেসের ভিতরে ডেটাগুলোকে খুব ইজিলি বা এফেক্টিভ ওয়েতে ম্যানেজ করতে পারি। এবং একটা ডিবিএমএস কি করে, একটা পার্টিকুলার অর্গানাইজেশন ইনফরমেশনগুলো হোল্ড করে। সাপোজ তোমার ইউনিভার্সিটি যে ডিবিএমএস ইউজ করতেছে, ওটা দিয়ে তার ইনফরমেশনগুলোকে সে ম্যানেজ করতেছে। আবার ব্যাংক, সাপোজ আমাদের বিভিন্ন ব্যাংকগুলো কি করতেছে, ডিবিএমএস সফটওয়্যার ইউজ করতেছে, যেগুলো দিয়ে তার যে কাস্টমাররা আছে তাদেরকে হ্যান্ডেল করতেছে। আমরা একটা ডিবিএমএস সফটওয়্যার ইউজ করে আমরা একটা পার্টিকুলার অর্গানাইজেশনের ইনফরমেশনগুলোকে ইফেক্টিভলি ম্যানেজ করতে পারি। ওকে, দেখো ডিবিএমএস এর 4টা ফাংশনের কথা বলা আছে। একটা ডিবিএমএস সফটওয়্যার ইউজ করে আমরা মেইনলি এই 4টা কাজই করি। আসলে আমরা একটা ডিবিএমএস সফটওয়্যার যদি ইউজ করার সুযোগ হয় আমাদের, আমরা সেক্ষেত্রে দেখব যে কী করা যায় ডিবিএমএস সফটওয়্যার ইউজ করে। ফার্স্ট যে টাস্কটা বলা আছে, ক্রিয়েট, মডিফাই অ্যান্ড ডিলেট ডেটা স্ট্রাকচার। তাহলে একটা ডিবিএমএস সফটওয়্যার ইউজ করে আমরা ডেটা স্ট্রাকচার বলতে আমরা এখানে টেবিল বোঝাচ্ছি। আসলে টেবিল মানেই ছিল অনেকগুলো ডেটা স্টোর করার জন্য যে অপশন, সেটা টেবিল। তাহলে ডিবিএমএস সফটওয়্যার আমরা টেবিল কনসেপ্টটা ইউজ করি, যেখানে অনেকগুলো ডেটাকে স্টোর করা যায়। তাহলে একটা টেবিল ইউজ করে আমরা অনেক ডেটা স্টোর করতে পারি। তাহলে এই যে টেবিল তৈরি করা, ক্রিয়েট মানে তৈরি করা আমরা জানি, মডিফাই করা মানে এটাকে আপডেট করা, এবং ডিলেট করা। তাহলে আমি টেবিল তৈরি করতে পারি, টেবিলগুলোকে মডিফাই করতে পারি এবং টেবিলটাকে আবার ডিলেট করতে পারি। এটা আমার ডিবিএমএস সফটওয়্যার দিয়ে করা যায়, এটা 1 নাম্বার কাজ। সেকেন্ড বলা আছে অ্যাড, মডিফাই অ্যান্ড ডিলেট ডেটা। এখন টেবিল তৈরি করা হয়ে গেলে আমি যে টেবিল তৈরি করি, এই টেবিলের ভিতরে কি ডেটা অ্যাড করতে পারি, তাই না? এই যে এটা হচ্ছে একটা স্টুডেন্টের রেকর্ড, এটা আরেকটা রেকর্ড, এটা আরেকটা রেকর্ড, আমরা রেকর্ড নিয়ে কথা বলছিলাম। তাহলে আমরা ডেটা অ্যাড করতে পারি, মানে রেকর্ডগুলো অ্যাড করতে পারি।
এই রেকর্ডগুলো মডিফাই করতে পারি। সাপোজ তোমার ফোন নাম্বার তুমি আপডেট করতে চাও, সেটা আমি আপডেট করতে পারি। অথবা একটা রেকর্ড ডিলিট করতে পারি। তুমি স্টুডেন্ট এখানে ভর্তি হয়েছিল, এখন হয়তো পড়বা না, সেক্ষেত্রে তোমার রেকর্ডটা আমি ডিলিট করে দিতে পারি। তাহলে রেকর্ডগুলোকে অ্যাড, মডিফাই এবং ডিলিটও করা যায় ডিবিএমএস সফটওয়্যার ইউজ করে। অ্যান্ড রিট্রাইভ ডেটা সিলেক্টিভলি। এখন দেখো আমার ডেটাবেসের ভিতরে অনেক স্টুডেন্টের ডেটা আছে। সাপোজ আমার এখানে একটা টেবিল আছে, স্টুডেন্ট টেবিল, যেখানে হয়তো 100 স্টুডেন্টের ডেটা আছে। এখন কোনো একটা স্টুডেন্ট এটা আমি দেখতে চাই, সাপোজ 90 নাম্বার আইডি, তারটা দেখতে চাই, তাহলে সেক্ষেত্রে খুব ইজিলি আমি ওটাকে রিট্রিভ করতে পারি, মানে পুনরুদ্ধার করতে পারি। ডেটাবেসে যত ডেটা থাকুক না কেন আমি সার্চ করে নিয়ে আসতে পারি। দ্যাট ইজ রিট্রিভ ডেটা সিলেক্টিভলি, মানে হচ্ছে পার্টিকুলার ডেটাকে আমরা সার্চ করে নিয়ে আসতে পারি ইজিলি। অ্যান্ড ফোর্থ পয়েন্ট বলা আছে জেনারেট রিপোর্টস বেসড অন ডেটা, এবং এই ডেটার উপর বেস করে যে কোনো সময় আমি রিপোর্ট তৈরি করতে পারি। যে তুমি তোমার অ্যাটেন্ডেন্স রিপোর্ট, ইউনিভার্সিটি যদি বলে যে অ্যাটেন্ডেন্স রিপোর্ট দেওয়ার জন্য আমাকে, সেক্ষেত্রে আমি খুব ইজিলি এটাকে দিতে পারি যে কোন স্টুডেন্ট কয়দিন প্রেজেন্ট ছিল, খুব ইজিলি দিতে পারি। কোন স্টুডেন্টের মিডের মার্কস কীরকম, কার কন্টিনিউয়াসের মার্কস কীরকম, অ্যাটেন্ডেন্সের মার্কস কীরকম, ক্লাস টেস্ট কীরকম, খুব ইজিলি আমি কিন্তু দিতে পারি রিপোর্ট আকারে। তাহলে ডেটাবেস সফটওয়্যার ইউজ করে খুব ইজিলি রিপোর্ট তৈরি করা যায়। এই ডেটার উপর বেস করে আমরা রিপোর্ট প্রডিউস করতে পারি। তাহলে 4টা কাজ: টেবিল তৈরি করা, টেবিলগুলোকে মডিফাই করা এবং ডিলিট করা, টেবিলের ভিতর ডেটা অ্যাড করা, মডিফাই করা এবং ডিলিট করা, যে কোনো ডেটাকে খুঁজে বের করা, এবং ওই ডেটার উপর বেস করে রিপোর্ট তৈরি করা। তাহলে এই 4টা মেইন কাজ আমরা ডিবিএমএস সফটওয়্যার দিয়ে করি। এখন ডিবিএমএস সফটওয়্যারের ইউজ করতে গেলে আমরা কিছু ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হয়, ভাষা, যে আমাকে পার্টিকুলার একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করে ওই ডিবিএমএস সফটওয়্যারের সাথে ইন্টারাকশন করতে হয়। যে আমরা যেমন বাংলায় কথা বললে আমরা বুঝি, যেহেতু আমরা সবাই বাংলা জানি, কিন্তু ডিবিএমএস সফটওয়্যার যে ল্যাঙ্গুয়েজ ইউজ করে এটাকে আমরা বলি এসকিউএল। নাম শুনছো কেউ? এসকিউএল। এসকিউএল এর ফুল ফর্ম হচ্ছে স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ। এটাকে আমরা বলি ডিবিএমএস এর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। যে ডাটাবেজে কাজ করতে গেলে আমাকে এসকিউএল ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হয়। এই ল্যাঙ্গুয়েজ ইউজ করে আমরা ডিবিএমএসকে কমান্ড দিতে পারি। এসকিউএল হচ্ছে স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ, এটা দিয়ে আমরা ডিবিএমএস সফটওয়্যারকে কমান্ড দিতে পারি। এর ভিতরে 2টা পার্ট আছে, এসকিউএল এর ভিতরে 2টা পার্ট আছে। একটা নাম হচ্ছে দেখো ডিডিএল, এটা বলা আছে ডিডিএল, আর একটা বলা আছে ডিএমএল। ডিডিএল মানে হচ্ছে ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, ডেটা ডেফিনেশন, আর ডিএমএল এর ফুল ফর্ম হচ্ছে ডেটা ম্যানিপুলেশন। ডেফিনেশন মানে হচ্ছে যেটা দিয়ে আমরা আসলে স্ট্রাকচার তৈরি করি, সেটা হচ্ছে ডেফিনেশন। তারপরে আমরা দেখো 4টা পয়েন্ট বসলাম এর আগের স্লাইডে। প্রথম পয়েন্টে ছিল টেবিল তৈরি করা, মডিফাই করা এবং ডিলিট করা। তাহলে ওই কাজের জন্য আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে ডিডিএল। স্ট্রাকচার তৈরি করার জন্য যে কমান্ডটা ইউজ করি ডিডিএল। আর বাকি যে 3টা পয়েন্ট ছিল, যে ডেটাগুলোকে অ্যাড করা, ডেটাগুলোকে মডিফাই করা বা ডিলিট করা, ডেটাগুলোকে খুঁজে বের করা মানে ফাইন্ড আউট করা, এবং ডেটাগুলোর উপর রিপোর্ট তৈরি করা, এই কাজের জন্য যেটা আমরা ইউজ করি সেটা হচ্ছে ডিএমএল। তাহলে ডিএমএল দিয়ে কী করা যায়? কোয়েরি করা যায় এবং ম্যানিপুলেট করা যায় ডেটাগুলোকে। এবং ডিএমএল এর 2টা টাইপ এখানে বলা আছে, একটা হচ্ছে প্রসিডিউরাল ডিএমএল, প্রসিডিউরাল, আর একটা হচ্ছে নন প্রসিডিউরাল। প্রসিডিউরালটা কি জিনিস? যে রিকোয়ার এ ইউজার টু স্পেসিফাই হোয়াট ডেটা নিডেড অ্যান্ড হাউ টু গেট দোজ ডেটা। তার মানে দ্যাট ইজ এ কমপ্লিকেটেড। অ্যাজ এ ইউজার আমাকেই বলতে হবে যে আমি কোন ডেটাগুলো দেখতে চাই, আমাকে বলতে হবে কোন ডেটা দেখতে চাই এবং ওই ডেটাগুলো কিভাবে দেখাবে। সাপোজ আমি তোমাদের জন্য যখন রেজাল্ট শিট তৈরি করব, তখন আমাকে কিন্তু তোমাদের প্রত্যেকের আইডি, নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার, তোমার যে মার্কস, এগুলো এন্ট্রি করতে হবে। তার মানে আমি দেখতে চাই রেজাল্ট শিট, এবং রেজাল্ট শিট দেখানোর জন্য যে ইনফরমেশনগুলো দরকার, এগুলো সবই কিন্তু আমাকে ইনপুট দিতে হবে, এবং ওইটার উপর বেস করেই কিন্তু একটা রেজাল্ট সে প্রডিউস করবে। তার মানে আমাকে বলতে হবে যে আমি কি চাই এবং কিভাবে ওটা হবে। টোটালটা কিভাবে হবে? টোটালটা হবে যে এই সব মার্কগুলো যোগ করে টোটাল করতে হবে, এবং এই মার্কসের উপর বেস করে গ্রেড করতে হবে। তাহলে সব কিছু আমাকে বলে দিতে হবে। দ্যাট ইজ এ প্রসিডিউরাল। আর নন প্রসিডিউরালের ক্ষেত্রে আমাকে বলতে হবে শুধুমাত্র দেখো হোয়াট ডেটা আর নিডেড, যে আমি কি চাই, আমি চাই কি সেটা বলতে হবে, কিভাবে হবে সেটা বলা লাগবে না, এটা অটোমেটিক করে ফেলবে। তাহলে যদি যেই ল্যাঙ্গুয়েজ এটা সাপোর্ট করে সেটাকে আমরা নন প্রসিডিউরাল ডিএমএল। যে আমরা শুধু বলবো যে আমি এটা দেখতে চাই। সাপোজ আমি বললাম যে স্টুডেন্টের নাম দেখতে চাই, তাহলে কি করবে? সে সমস্ত স্টুডেন্টের নাম আমাকে দেখাবে, আমার টেবিলে যত স্টুডেন্ট আছে সবার নাম আমাকে দেখাবে। আমি বললাম যে যাদের মিডের মার্কস হচ্ছে গ্রেটার দ্যান 20 তাদেরকে দেখতে চাই, সেক্ষেত্রে আমাকে সব দেখাবে, আমার কিন্তু আর কিছু বলা লাগবে না, শুধু বলে দিলাম যে মিডের মার্কস যদি 20-এর বেশি হয় তাকে দেখাও। তাহলে কীভাবে হবে সেটা আমাকে বলতে হবে না, দ্যাট ইজ এ নন প্রসিডিউরাল। শুধু বললেই ওই পার্টিকুলার ডেটাগুলোকে আমাকে শো করবে। ওকে, আমরা নতুন লেকচার আর সামনে আগাবো না, এটুকুই থাকুক আমাদের। থ্যাংক ইউ স্যার।